হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে চ্যুতি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই চ্যুতি একটা তোমার ওই ভূমিরূপ এবং গঠনকারী একটা প্রক্রিয়া, এবং এই চ্যুতির ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, চ্যুতি কোন প্রকৃতির ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়ার মধ্যে পড়ে, এই সবগুলো সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি আশা করি পুরো আলোচনাটা শুনলে কিন্তু তোমাদের এই চ্যুতি বিষয়টা কিন্তু একটু সহজ হয়ে যাবে। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তাহলে দেখো, এখানে আমরা চ্যুতি সম্পর্কে যখন আলোচনা করব, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে চ্যুতি কাকে বলে এবং চ্যুতির বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে চ্যুতি কাকে বলে আমরা যদি বলি, তাহলে দেখো চ্যুতি কোন জিনিসটাকে বলছে। বলছে যে ফাটল বরাবর শিলাস্তর খণ্ডিত হয়ে খণ্ড দুটি পরস্পর বিচ্যুত বা বিচ্ছিন্ন হয় তাকে চ্যুতি বলে। আমরা ধরো ভাঁজ সম্পর্কে পড়েছি। ভাঁজ কি হয়? পাললিক শিলাস্তরে বা নরম পাললিক শিলাস্তরে তখন কি হয়? ভাঁজের সৃষ্টি হয়। কিন্তু চ্যুতি কখন? যখন তোমার সেই শিলাস্তর যখন ভাঁজ সম্ভব নয়, তখন সেটা কিন্তু যেহেতু শক্ত শিলা, তাই সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যুতির সৃষ্টি হয়। আমাদের যখন ভাঁজ পড়েছিলাম, তখন ভাঁজ শুধুমাত্র গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হতো, কিন্তু চ্যুতি যেটা আছে এটা কিন্তু মহীভাবক গিরিজনী দুটো আলোড়নের ফলেই সৃষ্টি হয়। তবে মহীভাবক আলোড়নের প্রভাবটা কিন্তু তোমার চ্যুতির ক্ষেত্রে বেশি হয়। তাহলে দেখো, যে সহজ ভাষায় বলা হয়, চ্যুতি হলো ভূত্বকের শিলাস্তরে সৃষ্ট এমন একটি ফাটল যার দুদিকে শিলাস্তর আপেক্ষিকভাবে নড়াচড়া করে। তাহলে এই হচ্ছে তোমার চ্যুতির সংজ্ঞা। এরপর বৈশিষ্ট্য কি? আমরা যদি চ্যুতির বৈশিষ্ট্য লিখতে যাই, তাহলে লিখতে হবে কি? প্রথম কি? প্রধানত পাললিক শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয়। প্রধানত কিন্তু তোমার ভাঁজও কিন্তু পাললিক শিলাস্তরেই বেশি সৃষ্টি হয়। তারপরে কি? শিলাস্তরে সৃষ্ট পীড়ন চ্যুতির সৃষ্টির প্রধান কারণ। তাহলে পীড়নের জন্যই কিন্তু চ্যুতির সৃষ্টি হয়। তারপর কি? 3 নম্বরে যে শিলাস্তরে সৃষ্ট পীড়নের মাত্রা বা প্রাবল্যের উপর চ্যুতির আকৃতি নির্ভর করে। আর কি আছে? বলছে চ্যুতির ক্ষেত্রে শিলাস্তর উলম্ব, আনুভূমিক এবং তির্যকভাবে সঞ্চালিত হয়। তাহলে এইটা হচ্ছে তোমার চ্যুতির বৈশিষ্ট্য। এবার দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পীড়ন কোন জিনিসটাকে বলে। তাহলে আমরা যখন চ্যুতি সম্পর্কে জানলাম এবং আমরা যেটা দেখলাম যে পীড়ন যেটা আছে, সেই পীড়নটাই হচ্ছে তোমার তোমার এই চ্যুতির প্রধান কারণ। এবং তাহলে পীড়ন জিনিসটা কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, পীড়ন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে কি হচ্ছে? দেখো, পীড়ন হচ্ছে তোমার, পীড়ন মানে কি? পীড়া দেওয়া। আমরা ধরো কাউকে যদি লাঠিতে করে মারি, কুকুরকে হোক বা অন্য কোনো মানুষকে বা কাউকে হোক, যখন লাঠিতে করে যখন মারা হয় বা কোনো কিছু দিয়ে যখন মারা হয়, তখন সেটাকে বলা হয় পীড়া দেওয়া। বুঝতে পেরেছো? তাহলে পীড়া দেওয়া থেকে আসছে পীড়ন। অর্থাৎ কোনো একটা জায়গাতে যখন পীড়া দেওয়া হবে, যখন লাগবে বা তোমার কিছু একটা তোমার অবস্থার পরিবর্তন হবে, তখন সেটাকে বলছে তোমার পীড়া। তাহলে পীড়ন কোনটাকে বলছে? বলছে বাইরের থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর ওপর চাপ দিলেই ওই চাপকে প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তাহলে ভিতর থেকে কিন্তু যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, সেই বিপরীতমুখী বলের সামঞ্জস্যপূর্ণ ক্রিয়া প্রতিক্রিয়াকে পীড়ন বলা হয় বা স্ট্রেস বলা হয়। পীড়নের মাত্রা কিসের উপর নির্ভর করে? যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল সামগ্রিক বলকে বস্তুর আয়তন দিয়ে ভাগ করলে প্রতি একক ক্ষেত্রে প্রাপ্ত বলের পরিমাণ হলো পীড়নের মাত্রা। পীড়ন ইজ ইকুয়াল টু বাধা প্রদানকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অর্থাৎ যত পরিমাণ ক্ষেত্রফল হবে, তার সঙ্গে কীরকম পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, তার উপরে পীড়নের মাত্রাটা নির্ভর করছে। ঠিক আছে? পীড়ন দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কিন্তন পীড়ন বা বিচ্যুতি পীড়ন, আর 2 নম্বর হচ্ছে তোমার স্বাভাবিক পীড়ন। বিচ্যুতি পীড়ন কোনটাকে বলছে? যে বস্তুর তল বরাবর দুটি বল কাজ করলে যে পীড়ন সৃষ্টি হয় তাকে কিন্তন পীড়ন বা বিচ্যুতি পীড়ন বলা হয়। এর ফলে ট্রান্সফর্ম চ্যুতির সৃষ্টি হয়। আর স্বাভাবিক পীড়ন কোনটাকে বলছে? বলছে বস্তুর তলের উপরে লম্বভাবে আরোপিত বলের প্রভাবে যে পীড়ন সৃষ্টি হয় তাকে স্বাভাবিক পীড়ন বলা হয়। এটি আবার দু প্রকার। একটা হচ্ছে চাপ পীড়ন বা সংনমন এবং টান পীড়ন বা প্রসারণ। সংনমন কোনটাকে বলছে? বলছে পরস্পর মুখী দুটি বল কাজ করলে যে পীড়ন চাপ পীড়ন সৃষ্টি হয় তাকে সমনমন পীড়ন বলে। এর ফলে কী হচ্ছে বলতো? ভাঁজের সৃষ্টি হচ্ছে। আর টান পীড়ন, এটার ফলে চ্যুতি সৃষ্টি হবে। টান পীড়ন হচ্ছে তোমার পরস্পর বিপরীতমুখী বলের প্রভাবে যে পীড়ন হয় তাকে টান পীড়ন বলা হয় বা প্রসারণ পীড়ন বলে। এর ফলে ভূত্বকের প্রসারণ শিলায় ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। তাহলে পীড়নের ফলে তোমার ভাঁজেরও সৃষ্টি হচ্ছে এবং চ্যুতির ফলে তোমার পীড়নেরও সৃষ্টি হচ্ছে। তাহলে পীড়নটা কি, এই জিনিসটা আমরা জানলাম। এরপরে কি আছে বলতো? ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য কি? আমি যখন তোমাদেরকে যখন প্রথমে চ্যুতি সম্পর্কে বলছিলাম, তখনই কিন্তু দুটো পার্থক্য আমি তোমাদের বলে দিয়েছি, ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্যটা কি। এবার দেখো, আমাদেরকে আরও ভালোভাবে জানতে হবে যে চ্যুতি এবং ভাঁজের মধ্যে কি কি পার্থক্য আছে। তাহলে প্রথমে দেখো কি আছে? বলছে
ভাঁজ বলছে নরম পাললিক শিলাস্তরে তরঙ্গের ন্যায় যে বক্রতার সৃষ্টি হয় তাকে ভাঁজ বলে। অন্যদিকে ভূপৃষ্ঠের শিলাস্তরগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যে ফাটল বা দারণের সৃষ্টি করে তাকে বলছে চ্যুতি। ভাঁজ কিসের ফলে সৃষ্টি হয়? সংনমন বলের প্রভাবে। অন্যদিকে তোমার চ্যুতি কিসের ফলে সৃষ্টি হয়? সংনমন এবং প্রসারণ বল এর প্রভাবে এবং মহীভাবক আলোড়নের ফলে। তাহলে দেখো এইখানে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে ভাঁজ শুধুমাত্র গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয়, কিন্তু চ্যুতি গিরিজনী এবং মহীভাবক দুটো আলোড়নের ফলেই কিন্তু গঠিত হয়। এরপর দেখো ভাঁজ মূলত ব্যাপক অঞ্চল জুড়ে হয়, অন্যদিকে চ্যুতি সাধারণত অল্প স্থান জুড়ে সংগঠিত হয়। ভাঁজের প্রধান গাঠনিক উপাদানগুলি হলো ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, গ্রন্থিবিন্দু, অক্ষ, অক্ষতল, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু প্রভৃতি। অন্যদিকে চ্যুতির উপাদানগুলি হলো তোমার ঊর্ধ্বস্তূপ, অধস্তূপ, চ্যুতিরেখা, চ্যুতিতল, ব্যবধি, ক্ষেপ, সরণ, স্খলন প্রভৃতি। ভাঁজের ফলে বিশাল বিশাল ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, আর চ্যুতির ফলে কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয়, যার বিস্তারটা কিন্তু তোমার ভঙ্গিল পর্বতের থেকে কম। আর দেখো কি আছে, বলছে ভাঁজের ফলে জুড়া গঠন এবং বৈপরীত্য ভূমিরূপ, হক ব্যাক, কুয়েস্তা প্রভৃতি সৃষ্টিতে ভাঁজের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে চ্যুতির ফলে কি হয়? চ্যুতি ভিগুতট, গ্রস্থ উপত্যকা, পরীক্ষা, সোপান, চ্যুতিরেখা ভিগুতট, ক্লিপে প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। ভাঁজের ফলে শিলাস্তর অক্ষতল বরাবর বেঁকে যায় বা হেলে পড়ে এবং একটি বাহুর ওপর আরেকটি বাহু অবস্থান করে। অন্যদিকে চ্যুতির ক্ষেত্রে কি হয়? শিলাস্তর অনুভূমিক, উলম্ব বা তির্যকভাবে সঞ্চালিত হয়। তারপর দেখো ভাঁজের ফলে তোমার ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কমে যায়, কিন্তু চ্যুতির ফলে স্বাভাবিক চ্যুতিতে ক্ষেত্রমান বাড়ে এবং বিপরীত চ্যুতিতে ক্ষেত্রমান কমে যায়। তাহলে এই হচ্ছে ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য। এরপর আমাদেরকে যেটা জানতে হবে যে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় চ্যুতির সৃষ্টি হয়। তাহলে যে প্রক্রিয়ায় আমাদের তোমার ভাঁজ সৃষ্টি হয় সেই একই প্রক্রিয়াতে কিন্তু চ্যুতিরও সৃষ্টি হয়। তাহলে প্রক্রিয়াটা কি? প্রথম হচ্ছে তোমার ওই আমাদের যে প্রক্রিয়াগুলো আছে গিরিজনী এবং মহীভাবক দুটো প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের ওটা পড়ছে, যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে। এবং সেই প্রক্রিয়াগুলোর মধ্যে দেখো এই যে তোমার আমাদের যে সমস্ত প্রক্রিয়াগুলো তোমার ইয়ের মধ্যে পড়ে ওই আমাদের ভাঁজ। তাহলে দেখো এই যে তোমার পার্থিব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, পার্থিব, অপার্থিব এবং মানস সৃষ্ট। এই পার্থিবকে দুটো ভাগে ভাগ করছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। এই অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধীর এবং একটা আকস্মিক বা দ্রুত। ঠিক আছে, এবার ধীরটাকে দেখো চারটাকে ভাগ করছে, মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন এবং সমস্থিতিক সঞ্চালন। এই মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের ফলে তোমার চ্যুতির সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা চ্যুতিকে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করব? যে ভূ অভ্যন্তরীণ যে ধীর ভূগাঠনিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মহীভাবক এবং গিরিজনী আলোড়নের ফলে তোমার চ্যুতির সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া। এরপর দেখো বলছে চ্যুতি সৃষ্টির কারণগুলি কি কি। তাহলে আমাদের এই যে তোমার চ্যুতিগুলো যে সৃষ্টি হচ্ছে, এই চ্যুতি সৃষ্টির পিছনে কিন্তু কতগুলো কারণ আছে। এই কারণগুলি কি কি? তাহলে দেখো প্রথম কারণ হচ্ছে তোমার কি বলছে গিরিজনী আলোড়ন, সংনমন এবং প্রসারণ বল। অর্থাৎ আমরা প্রথমেই যেটা পড়লাম গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন দুটোর ফলে যেহেতু চ্যুতি সৃষ্টি হয়, তাই এই দুটো বল গিরিজনী এবং মহীভাবক এই দুটো আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে প্রথমে গিরিজনী আলোড়নটা জানি। তাহলে গিরিজনী মানে কি? যেটা তোমার প্যারালালি কাজ করে, হ্যাঁ, আর উলম্বভাবে যখন কাজ করে তখন সেটাকে বলছে মহীভাবক আলোড়ন। তাহলে গিরিজনী আলোড়ন দেখো কি বলছে, ভূত্বকের সঙ্গে আনুভূমিকভাবে সংগঠিত গিরিজনী আলোড়নের ফলে সংনমন এবং বা সংকোচন এবং টান বা প্রসারণের সৃষ্টি হয়। সংনমনের ফলে যখন শিলাস্তরে একদিকে কুঞ্চিত হতে থাকে তখন শিলাস্তর অন্যদিকে কিন্তু টান পড়ে বা প্রসারণ ঘটে। এই দুই প্রকার বল যখন তীব্র হতে থাকে তখন শিলাস্তরের পীড়নের মাত্রা তত বৃদ্ধি পায়। অবশেষে পীড়ন শিলাস্তরের সহন ক্ষমতা অতিক্রম করলে শিলাস্তর ফেটে যায়। এই ফাটল বরাবর শিলাস্তরের এক অংশ অপর অংশ থেকে বিচ্যুত হয়ে উলম্বভাবে, আনুভূমিকভাবে কিংবা কৌণিকভাবে দূরে সরে গেলে তখন চ্যুতির সৃষ্টি হয়। সংনমন বা সংকোচন বলের প্রভাবে বিপরীত চ্যুতি এবং টান বা প্রসারণ বলের ফলে স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে পশ্চিম হিমালয়ের বিভিন্ন স্থানে এই ধরনের চ্যুতির সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এখানে এই যে তোমার দুটো ব্লক যখন চ্যুতির ফলে তোমার কি হচ্ছে, তোমার প্রসারণের ফলে যখন একদিকে তোমার সংকোচন ঘটছে তখন অন্যদিকে কিন্তু প্রসারণেরও সৃষ্টি হচ্ছে। তাহলে ছবিগুলো তোমরা এরকমভাবে দিতে পারো। এই যে ধরো এই যে ব্লকগুলো দেওয়া আছে, বা তোমরা যদি হাতে করে আঁকো তাহলে দেখো এরকম করে ধরো, এরকম করে আঁকলে এরকম, এরকম করে এরকম, তাহলে এরকম এরকম প্রকৃতির ছবি তোমরা কিন্তু এরকমভাবে তোমার এটা হচ্ছে প্রসারণ,
এবং এটা একই, ঠিক আছে। এটা যেহেতু সরে এসেছে, এই যে তোমার শেডিংটা আছে, এই শেডিংটা কিন্তু একই রকম হবে। এবং এইখানে তোমার এই ডট ডট করে তোমার এইখানে এই যে তোমার যে ছবিটা দেওয়া আছে প্রসারণের ফলে তোমার কি হচ্ছে, এইদিকে তোমার এই যে এই অংশটা নিচের দিকে সরে গেল, এইদিকের অংশটা তোমার এইদিকে চলে গেলো, এবং এর ফলে কী হলো তোমার প্রসারণ। তাহলে আমরা যে জানি যে ভূপৃষ্ঠের কোনো একটা স্থানে যদি সংকোচন হয়, এবং পৃথিবী যেহেতু কতগুলো পাতের দ্বারা গঠিত, তাহলে তার অপোজিট অংশে প্রসারণ ঘটবে, যেখানে প্রসারণ ঘটবে সেখানে তোমার চ্যুতির সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই ছবিটা তোমরা দিতে পারো। এবার দেখো মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়ন কোনটাকে বলছে? ভূত্বকের সঙ্গে উলম্বভাবে সংঘটিত মহীভাবক আলোড়নের ফলে ফাটল বরাবর দুই পাশে শিলাস্তূপ উলম্বভাবে কিংবা তীর্যকভাবে স্থানচ্যুত হলে এই প্রকার চ্যুতির সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ কিংবা জার্মানির রাইন প্রভৃতি হচ্ছে তোমার এই চ্যুতির উদাহরণ। তাহলে এই ক্ষেত্রে কীরকম ধরনের হয় তোমার মহীভাবক আলোড়নের ফলে? ধরো এই একটা তোমার ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, এই ভূপৃষ্ঠ আছে, এবারে এইখানে তোমার এরকম তোমার শেডিং দেওয়া আছে, এই ভূপৃষ্ঠের দুটি উপাদান, এবারে কি হলো, এই বরাবর তোমার ফাটলের সৃষ্টি হলো মহীভাবক আলোড়ন বা তোমার মহীভাবক আলোড়নের ফলে। তাহলে যখন সৃষ্টি হলো তখন কি হলো, তোমার উপরের অংশটা নিচে নেমে গেল বা নিচের অংশটা উপরে থেকে গেল। তাহলে তখন কি হবে, তোমাদের এরকম করে তোমার ধরো এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এরকম একটা হলো, আর এই যে অংশটা নিচের দিকে নেমে গেল সেই অংশতে তোমার কি হচ্ছে, তোমার এরকম দুটো শেডিংয়ের সৃষ্টি হচ্ছে। এই দেখো, তাহলে এইরকম ধরো এই অংশটা যদি এরকম হয়, তাহলে নিচে যদি নেমে যায়, তাহলে এইরকম তোমার শেডিংয়ের সৃষ্টি হবে এই অংশটা। তাহলে দেখো, যখনই মহীভাবক আলোড়ন হচ্ছে তখন যদি এই অংশটা উঁচু হয়ে যায়, তখন এখানে তোমার স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে মহীভাবক আলোড়নের ফলে, যেহেতু উপরে নিচে ওঠানামা করছে। এই যে স্তূপ পর্বত, দুদিকে স্তূপ পর্বত, আর মাঝে যেটা আছে এখানে তোমার গ্রস্থ উপত্যকার সৃষ্টি হলো, বুঝতে পেরেছো। এবং বলটা কিন্তু এক্ষেত্রে উপর নিচে কাজ করবে, এরকম উপরে, আর এইটা তোমার আসছে নিচের দিকে, ঠিক আছে। এরকমভাবে তোমার মহীভাবক আলোড়নের ফলে কিন্তু তোমার ওই স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে। এবার দেখো পাত সঞ্চালন, অর্থাৎ মহীভাবক গিরিজনের পরে আমরা পাত সঞ্চালন সম্পর্কে আলোচনা করব। পাত সঞ্চালনকে কটা ভাগে ভাগ করা হয়? তিনটি ভাগে, অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ। তাহলে প্রথমে অভিসারী সম্পর্কে আলোচনা করি। বলছে অভিসারী পাত সীমান্তে পাতের অধোগমনের সময় হালকা মহাদেশীয় পাতের সঙ্গে ভারী মহাসাগরীয় পাতের সংঘর্ষে শিলাস্তরে চ্যুতি সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে পূর্ব আফ্রিকার বৃহৎ চ্যুতি অঞ্চল। তাহলে যখনই দেশীয় এবং মহাসাগরীয় পাতের মধ্যে যখন অধোগমন হবে, ধরো এই যে তোমার এটা হচ্ছে তোমার দুটো পাতের আমি ছবি আঁকছি, এখানে তোমার সবসময় মনে রাখবে যে মহাসাগরীয় পাতটা হয় ভারী এবং এটা নিচের দিকে চলে যায়। তাহলে এটা যদি মহাসাগরীয় পাত হয়, ধরো এরকম শেডিং দিয়ে আমরা মহাসাগরীয় পাতটাকে দেখালাম, এবং তার ওপরে কিন্তু হালকা মহাদেশীয় পাতটা তোমার এরকম করে তোমার আছে, ঠিক আছে। আমরা এখানে লিখলাম এটা হচ্ছে মহাদেশীয় এবং এটা হচ্ছে তোমার মহাসাগরীয় হলো। এবার দেখো এই যে জায়গাটা যেখানে পীড়ন বেশি অনুভূত হচ্ছে, যখন ঢুকে যাচ্ছে তখন এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে কিন্তু বেশি পীড়ন অনুভূত হবে, দুটো পাতেরই, শুধুমাত্র একটা পাতের নয়। তার কারণ হচ্ছে যখনই এইটার মুখ বরাবর এটা ঢুকবে তখন এই পাতেরও কিন্তু মুখটা ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এই বরাবর যখন পীড়ন হচ্ছে তখন এই পীড়ন বরাবর কিন্তু কি হচ্ছে, তোমার ওই স্তূপ পর্বত কিন্তু গঠিত হতে পারে, যেহেতু এখানে তোমার পীড়ন হয়ে পড়ে তোমার ওই পাত ভেঙে গিয়ে যদি হয় তখন সেখানে ওই অভিসারী পাত সীমান্ত বরাবর সৃষ্টি হয়। এরপর দেখো কি আছে, প্রতিসারী। প্রতিসারী মানে একে অপর থেকে দূরে সরে যাওয়া। যে প্রতিসারী পাত সীমান্ত বরাবর সৃষ্ট মধ্য সামুদ্রিক শৈলশিলার ঊর্ধ্ব অংশে দুই পাশে টানজনিত বলের প্রভাবে ফাটল ধরে চ্যুতির সৃষ্টি হয়। তাহলে যখনই দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, ঠিক যেমন আমরা এই আগে যে ছবিটা আঁকলাম, এই যে ছবিটা, এই ছবিটা, ধরো দুটো যখন পরস্পর থেকে দূরে সরে যাবে তখন কি হচ্ছে, এখানে চ্যুতির সৃষ্টি হচ্ছে এবং চ্যুতির ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হতে পারে। নেক্সট কি আছে দেখো, নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর দুটি পাতের প্রবল ঘর্ষণে শিলার স্খলন ঘটে ট্রান্সফর্ম চ্যুতির সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান আদ্রিয়াস চ্যুতি। তাহলে এই হলো তোমার চ্যুতি, পাতের ফলে তোমার চ্যুতির সৃষ্টি। এবার দেখো ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপ। তাহলে ম্যাগমা কোন জিনিসটাকে বলে? ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরের যে গলিত আগ্নেয় পদার্থ, সেটা হচ্ছে ম্যাগমা। এটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে চলে এলে তখন কিন্তু সেটা লাভা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু শুধুমাত্র তোমাকে ভূ অভ্যন্তরের যে আগ্নেয় পদার্থ সেটা সম্পর্কে কিন্তু তোমাকে বলছে। তা দেখো ভূ অভ্যন্তরের ম্যাগমা ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে শিলাস্তরে যে প্রবল চাপের সৃষ্টি হয় তার প্রভাবে শিলাস্তর ফেটে গিয়ে চ্যুতি গড়ে ওঠে। উদাহরণ কি, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয় বরাবর এইরূপ চ্যুতি কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর কি, ভূমিকম্প। তাহলে ভূমিকম্প কোনটা? ভূমির কম্পন। এটা হচ্ছে তোমার ভূ অভ্যন্তরের যে আকস্মিক যে প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া হচ্ছে তোমার গিরিজনী মহীভাবক আলোড়ন, কিন্তু এই তোমার
ভূমিকম্প যেটা, এটা কিন্তু আকস্মিক প্রক্রিয়া, হঠাৎ করে কিন্তু এটা হয়ে থাকে। তাহলে দেখো এর ফলে কীভাবে সৃষ্টি হয়, বলছে কোনো অঞ্চলের প্রবল ভূমিকম্পের সৃষ্টি হলে শিলাখণ্ডের মধ্যে ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু চিলি উপকূল বরাবর সৃষ্ট চ্যুতি। এবার দেখো পরিচলন স্রোত। তাহলে পরিচলন স্রোত বলছে হোমসের স্রোত মতবাদ অনুসারে অ্যাস্থনোস্ফিয়ারে সৃষ্ট তাপীয় পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ মহাসাগরীয় ভূত্বকের নিচে এসে আঘাত করে দুদিকে ছড়িয়ে যায়। এর ফলে প্রচণ্ড তাপের সংস্পর্শে মহাসাগরীয় ভূত্বকের ওই আঘাতপ্রাপ্ত অংশ দুর্বল হয়ে পড়ে এবং দুদিকে ছড়িয়ে পড়া তাপস্রোতের কারণে যে প্রবল টানের সৃষ্টি হয় তার প্রভাবে ওই দুর্বল অংশে সহজেই কিন্তু তোমার ফাটল ধরে এবং চ্যুতির সৃষ্টি হয়। তাহলে এই পরিচলন স্রোতের জন্য কিন্তু তোমার চ্যুতির সৃষ্টি হচ্ছে। পরিচলন স্রোতের ফলে যদি যে চ্যুতির সৃষ্টি হচ্ছে সেটার ছবি তোমরা এর আগে যখন ভান সৃষ্টি হয় তখনও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আরও একবার দেখিয়ে দিই, দেখো পরিচলন স্রোতের জন্য এই দেখো এই যে এই কোষটার ছবি তোমাদেরকে আঁকতে হবে, পরিচলন স্রোত, ঠিক আছে। এই পরিচলন স্রোতের ফলে এখানে যেমন তোমার ভঙ্গিল পর্বত আছে, এটা না দেখিয়ে এই জায়গাতে চ্যুতি দেখিয়ে পরে তোমাকে স্তূপ পর্বতের সৃষ্টিটাকে এখানে দেখাতে হবে, তাহলেই হবে, আর অন্য কিছু না। এইটাকে বলছে পরিচলন কোষ, ঠিক আছে। এখানে ঠিক যেমন হাঁড়িতে জল গরম হয়, ঠিক তেমনি আমাদের এই অ্যাস্থনোস্ফিয়ার স্তরে এরকম তোমার স্রোতের সৃষ্টি হচ্ছে। নিচের উপরের শীতল ম্যাগমা নিচে আসছে, নিচের তোমার উষ্ণ ম্যাগমা উপরে উঠছে, এরকম করে তোমার স্রোতের সৃষ্টি হচ্ছে এবং এই বরাবর তোমার স্তূপ পর্বত বা চ্যুতির সৃষ্টি হবে। এখানে যেমন ভঙ্গিল পর্বত আছে, এখানে তোমার শুধুমাত্র তোমরা স্তূপ পর্বত লিখবে তাহলেই হবে এবং এই ছবিটার মধ্যে সামান্য ফাটলটা দেখাতে হবে। তাহলে এই গেল তোমার পরিচলন স্রোত। এরপর দেখো প্রবল পার্শ্বচাপ, বলছে দুর্বল শিলাস্তরে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হলে তা শিলার সহন ক্ষমতা অতিক্রম করে, তখন শিলাস্তরে প্রথমে ফাটল পরে চ্যুতির সৃষ্টি হয়। তাহলে প্রথমে ফাটল সৃষ্টি হবে, তারপরে চ্যুতির সৃষ্টি হবে। উদাহরণ হচ্ছে কাশ্মীর ও গাড়োয়াল হিমালয়ে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার চ্যুতি সৃষ্টির কারণ। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে চ্যুতি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী। তাহলে দেখো চ্যুতি যে আমাদের সৃষ্টি হচ্ছে, এই চ্যুতি সৃষ্টির ক্ষেত্রে কিন্তু কতগুলো নিয়ন্ত্রক কাজ করে, মানে তোমার শিলার যে প্রকৃতি তার উপরে। ঠিক যেমন ভাঁজের ক্ষেত্রে আমরা পীড়ন যেমন জিনিসটা পড়লাম, ভাঁজ এবং চ্যুতির ক্ষেত্রে একই, ঠিক একই রকম কিন্তু এই চ্যুতির কিন্তু কতগুলো নিয়ন্ত্রক আছে। কি কি আছে দেখো, বলছে নিয়ন্ত্রকগুলি প্রথমে আছে শিলার প্রকৃতি, বলছে শিলার কাঠিন্য, স্থিতিস্থাপকতা ও দৃঢ়তার উপর তোমার এই চ্যুতি গঠন নির্ভর করে। শিলাস্তর যত কোমল বা নমনীয় হবে তাতে তোমার চ্যুতি কিন্তু তত কঠিন হবে, যত কঠিন হবে তত তোমার সুন্দর হবে। এই কারণে পাললিক শিলাস্তরে সুস্পষ্ট চ্যুতি কিন্তু গড়ে ওঠে। তারপর কি শিলার সহন ক্ষমতা, বলছে সংশ্লিষ্ট শিলার তাপ এবং সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করে চ্যুতি সৃষ্টি। যদি কোনো শক্তি যেমন তাপ, চাপ, ক্ষয় প্রতিরোধকারী শিলার উপর কার্যকর হয় তখন কিন্তু তোমার কি হয়, চ্যুতি বাধাপ্রাপ্ত হয়। আর কি সংনমন বল, বলছে চ্যুতি গঠনের সময় নিয়ন্ত্রক হলো পার্শ্বচাপজনিত সংনমন বল। এই সংনমন বলের স্থায়িত্ব এবং তীব্রতা তারতম্যের উপর, সংনমন নয় এখানে প্রসারণ বল হবে, ঠিক আছে, এটা প্রসারণ বল হবে, আমি ভুল বললাম। তাহলে চ্যুতি গঠনের সময় নিয়ন্ত্রক হলো প্রসারণ বল। এই প্রসারণ বলের স্থায়িত্ব এবং তীব্রতা তারতম্যের উপর চ্যুতির বৈচিত্র্য নির্ভর করে। শিলাস্তরের যে অংশ সংনমন বলের তীব্রতা অধিক সেই অংশ। এরপর দেখো আমরা পড়ব চ্যুতির প্রমাণ, অর্থাৎ ভূপৃষ্ঠে কী দেখে বুঝতে পারবো যে সেখানে চ্যুতি ছিল বা চ্যুতি আছে, ঠিক আছে। তাহলে চ্যুতির প্রমাণ, অর্থাৎ এখানে বলছে ভূপৃষ্ঠে চ্যুতির উপস্থিতির প্রমাণগুলি লেখো। কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে চ্যুতি আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, শিলাস্তরের বিচ্ছিন্নতা, বলছে চ্যুতি ঘটলে শিলাস্তর কখনো একটানা থাকতে পারে না, অর্থাৎ শিলাস্তরের মধ্যে বিচ্ছেদ দেখা যায়। 2 নম্বর কি, শিলাস্তরের অবস্থান, বলছে একটি শিলাস্তরের গায়ে অন্য শিলাস্তরের অবস্থান, যেমন কঠিন শিলার গায়ে নরম শিলাস্তর লেগে থাকলে। 2 হচ্ছে ভাঁজযুক্ত অঞ্চলে নবীন শিলাস্তরের উপর প্রাচীন শিলাস্তর অবস্থান করলে কিংবা নবীন শিলাস্তর বসে গিয়ে নিচে অবস্থান করলে চ্যুতি ঘটেছে ধরে নেওয়া হয়। এবার দেখো চ্যুতিতলের বৈশিষ্ট্য। চ্যুতিতলের বৈশিষ্ট্য কি আছে, বলছে চ্যুতিখণ্ডের সংঘর্ষে শিলাগাত্র বরাবর আঁচড় কাটা দাগ বিশিষ্ট মসৃণ চ্যুতিতল বা স্লিকেন সাইড, দেখো এখানে তোমার মসৃণ চ্যুতিতলকে বলা হয় স্লিকেন সাইড অবস্থান করে। 2 কি, চ্যুতিতলে ঘর্ষণের কারণে মিহি পাউডার জাতীয় কাদার মতো শিলাচূর্ণ বা গাউজি এর উপস্থিতি লক্ষ্য করা যায়। 3 হচ্ছে চ্যুতিতলে কণা শিলাচূর্ণ সম্বলিত, যেমন ব্রেক্সিয়া, দেখো এই যে গাউজি, ব্রেক্সিয়া, এগুলো কিন্তু এক একটা করে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। গাউজি হচ্ছে তোমার ওই পাউডারের মতো সংঘর্ষজাত বস্তু, আর ব্রেক্সিয়া হচ্ছে এর থেকে অপেক্ষিত বড় শিলাচূর্ণের চূর্ণকে বলছে। কিংবা সূক্ষ্ম দানাযুক্ত মাইনোলাইট শিলার উপস্থিতি এবং অগভীর মাটির স্তর দ্বারা চ্যুতিতলের আচ্ছাদন তথা ফুলকনের অবস্থান চ্যুতি শনাক্তকরণের অন্যতম উপায়। উল্লেখ্য হচ্ছে শুশুনিয়া পাহাড়ের খাড়াই তল বরাবর অনেক চ্যুতি ব্রেক্সিয়া সৃষ্টি হয়েছে, যা থেকে উক্ত অঞ্চলে চ্যুতি সৃষ্টি হয়েছে বলা হয়। তারপর দেখো ফাটল এবং দারণের উপস্থিতি। তাহলে ফাটল যে ভূপৃষ্ঠে চ্যুতি সংঘটিত অঞ্চলে অসংখ্য ফাটল, দারণ, অমসৃণ বক্র শিলাতক
তোমার প্রভৃতি উপস্থিতি লক্ষ্য করা যায়। 5 নম্বর কি হচ্ছে গাঠনিক অসঙ্গতি, হচ্ছে যখন এক যুগের বা এক শ্রেণীর শিলাস্তর অন্য যুগের বা অন্য শ্রেণীর শিলাস্তরের মুখোমুখি শেষ হয়ে যায় তখন চ্যুতি ঘটেছে ধরে নেওয়া হয়। তারপর দেখো নদীপথের বৈশিষ্ট্য, হচ্ছে সুদীর্ঘ সরল রৈখিক বা পরস্পর সমান্তরাল নদী প্রবাহ এবং তাতে সমকৌণিক নদীবাঁকের উপস্থিতি চ্যুতি সংগঠনের চিহ্ন বহন করে। আর 7 নম্বরকে বিশেষ ভূমির উপর অবস্থান, হচ্ছে ভৃগু তট, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, র্যাম্প উপত্যকা, জলপ্রপাত, ন্যাপে, সোপান, পরীক্ষা প্রভৃতি ভূমিরূপের অবস্থান চ্যুতি শনাক্তকরণের অন্যতম হাতিয়ার। অর্থাৎ যেখানে এই সমস্ত ভূমিরূপগুলো থাকবে তার মানে সেখানে চ্যুতি হয়েছিল। এছাড়া কোনো কোনো স্থান বারংবার ধস, ভূমিকম্প এবং হিমানি সম্প্রপাতের কারণে সেই অঞ্চলে চ্যুতি তৈরি হতে পারে। আবার কোনো শিলাস্তরে প্রস্রবণের সৃষ্টি চ্যুতি শনাক্তকরণ করতে সাহায্য করে। উল্লেখযোগ্য পূর্ব হিমালয়ের প্রস্রবণ রেখা চ্যুতির জন্য সৃষ্টি হয়েছে। উপরি উল্লেখিত কারণগুলি ছাড়াও কৃত্রিম উপগ্রহ মারফত তোলা ছবি পর্যবেক্ষণ করেও চ্যুতি কিন্তু শনাক্ত করা যায়। তার কারণ কি এটা অনেক বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখতে পাওয়া যায়, যার জন্য কিন্তু এটা তোমার অনেক সময় বুঝতে পারা যায় যে এখানে চ্যুতি হয়েছিল। এরপর দেখো শনাক্তকরণের উপায় হলো, এরপর চ্যুতি কীভাবে সৃষ্টি হয় অথবা চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি লেখো অথবা চ্যুতি সৃষ্টির পদ্ধতিগুলি লেখো। অর্থাৎ চ্যুতি যে সৃষ্টি হচ্ছে এগুলো কী কী পদ্ধতিতে সৃষ্টি হতে পারে। তাহলে দেখো চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া বলছে, প্রবল ভূয়ালনের ফলে শিলাস্তরে যে পীড়ন সৃষ্টি হয় তা শিলার সহন ক্ষমতা অতিক্রম করলে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল বরাবর শিলাস্তরের এক অংশ অপর অংশ থেকে বিচ্যুত হয়ে উলম্বভাবে, আনুভূমিকভাবে কিংবা কৌণিকভাবে সরে গেলে চ্যুতির সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার চ্যুতির সংজ্ঞা। এরপর দেখো চ্যুতি সৃষ্টির ক্ষেত্রে পীড়নের তীব্রতা এবং পীড়নের অক্ষের পারস্পরিক কার্যক্ষমতার প্রধান ভূমিকায় কিন্তু প্রধান। এই পীড়নজনিত যে সংলগ্ন বল বা সংকোচন বল এবং প্রসারণ বা টান সৃষ্টি হয় তা শিলাস্তরের চ্যুতি গঠনের প্রধান শক্তি। এরপর দেখো চ্যুতি সৃষ্টির শর্ত অর্থাৎ চ্যুতির প্রক্রিয়াগুলি কী কী বলছে। চ্যুতি সৃষ্টির ক্ষেত্রে তোমার যে তোমার আছে প্রথমে শর্ত কি, চ্যুতি সৃষ্টির প্রক্রিয়া আলোচনায় চ্যুতি গঠনের অনুকূল অবস্থা বা পূর্ব শর্ত তোমার জানা প্রয়োজন। এই শর্তগুলি হলো, 1 নম্বর হচ্ছে ভূত্বকের শিলাস্তরের ভঙ্গুরতাজনিত বিকৃতি সাধনের অন্তর্গত, অর্থাৎ কম পীড়নের সমন ক্ষমতাযুক্ত হবে। 2 হচ্ছে পীড়নের ফলে অবশ্যই শিলাস্তর কৃন্তন বা ফাটল তৈরি হতে হবে। 3 হচ্ছে ফাটল বরাবর শিলাখণ্ডকে স্থানচ্যুত হতে হলে কৃন্তন পীড়নকে চাপ পীড়ন বলে এবং ঘর্ষণজনিত প্রতিরোধ শক্তির যোগফলের সমান কিংবা বেশি হতে হবে। অর্থাৎ কৃন্তন পীড়ন তোমার গ্রেটার দেন চাপ পীড়ন প্লাস ঘর্ষণজনিত প্রতিরোধ শক্তি। ঠিক আছে। এবার চ্যুতির গঠন প্রক্রিয়া এবং তোমার অ্যান্ডারসনের তত্ত্ব। তো অ্যান্ডারসনের তত্ত্বের যেটা আছে চ্যুতির গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে তার ভিত্তি কী, অ্যান্ডারসন এই তত্ত্ব 2টি মৌলিক নীতির উপরে প্রতিষ্ঠিত, যথা শিলাস্তরের পীড়নজনিত অবস্থাকে সাধারণত 3টি পারস্পরিক প্রধান পীড়ন অক্ষ বরাবর অবস্থিত বলে ধরা হয়। এই 3টি প্রধান পীড়ন অক্ষের মধ্যে একটি অবশ্যই উলম্ব হবে। 2 হচ্ছে পীড়নের শিলাদেহ যে তল বরাবর কর্তিত বা বিচ্ছিন্ন হয় তাকে কৃন্তন বা কাঁটাতল বলে। শিলাচ্যুতি অবশ্যই সর্বাধিক কৃন্তন তল বরাবর সংঘটিত হবে। আর কি তত্ত্বের ব্যাখ্যা, অ্যান্ডারসন 3টি প্রধান পীড়ন অক্ষ এবং তার সাংকেতিক চিহ্ন হলো, এক হচ্ছে অতি তীব্র প্রধান পীড়ন অক্ষ, মাঝারি তীব্র পীড়ন অক্ষ এবং অল্প পীড়ন প্রধান অক্ষ, যেগুলোকে উনি D1, D2 এবং D3 এই 3টে ভাবে উনি শনাক্ত করেন। এই 3 প্রকার পীড়ন অক্ষের সম্পর্কের ভিত্তিতে তিনি চ্যুতিকে গঠনের ব্যাখ্যা করেন। তিনি মূলত 3 ধরনের চ্যুতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। একটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি, একটা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি এবং অপরটা হচ্ছে তোমার বিপরীত চ্যুতি। এবার আয়াম চ্যুতি, স্বাভাবিক চ্যুতি কোনটাকে বলছে, যদি অতি তীব্র প্রধান পীড়ন অক্ষ মানে D1 উলম্ব হয় এবং মাঝারি কিংবা অল্প তীব্র প্রধান পীড়ন যদি অনুভূমিক হয় তাহলে স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয়। এক্ষেত্রে কৃন্তন তল উলম্ব অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং আনুভূমিক তলের সঙ্গে প্রায় 60 ডিগ্রি কোণে অবস্থান করে। এবার তোমার এবং চ্যুতির নতি হয় 60 ডিগ্রি। এবার আয়াম স্খলন চ্যুতি যখন মাঝারি তীব্র প্রধান পীড়ন অক্ষ উলম্ব হয় এবং অতি তীব্র অথবা অল্প তীব্র প্রধান পীড়ন ও আনুভূমিক হয় তখন আয়াম স্খলন চ্যুতির সৃষ্টি হয়। আর বিপরীত চ্যুতি কোনটাকে বলছে, যে যখন অল্প তীব্র প্রধান পীড়ন অক্ষ উলম্ব হয় এবং অতি তীব্র প্রধান পীড়ন অক্ষ D1 বা মাঝারি তীব্র প্রধান পীড়ন অক্ষ D2 আনুভূমিক হয় তখন স্বাভাবিকভাবেই আনুভূমিক
তল বরাবর চাপ বেশি হওয়ায় বিপরীত চ্যুতি সৃষ্টি হয়। এক্ষেত্রে ক্রিন্তন তল D1 D2 এর সঙ্গে প্রায় 30 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে দেখো এরকম করে তোমরা এই ছবিটা এখানে আঁকতে পারো, স্বাভাবিক চ্যুতি, আয়ামী স্খলন চ্যুতি এবং বিপরীত চ্যুতি। এবার ত্রুটি কি বলছে, অ্যান্ডারসনের তত্ত্বে বলা হয়েছে চ্যুতি সব সময় অক্ষত শিলার উপরেই ঘটবে, যা বাস্তবসম্মত নয়। আগের থেকে তৈরি হওয়া কোনো দারণ বা ফাটল তল বরাবরও চ্যুতি সংঘটিত হতে পারে। 2 হচ্ছে চ্যুতির অভিমুখ সর্বদা একই দিকে নাও থাকতে পারে। আর 3 হচ্ছে কি, অ্যান্ডারসনের তত্ত্ব অনুযায়ী স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে আদর্শ অবস্থান চ্যুতিতলের নতি 60 ডিগ্রি হয়ে থাকে, যা বাস্তবে খুব কম দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার চ্যুতির তোমার প্রক্রিয়া। কিন্তু আমি তোমাদের বলে রাখি এই প্রক্রিয়া কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তার কারণ এইটা কিন্তু খুব একটা বেশি পরীক্ষার সময় কিন্তু আসে না, এবং যদি তোমার এসে থাকে তো তাহলে কিন্তু তোমরা এরকমভাবে তোমরা লিখতে পারো, তাহলেই হবে। এরপর দেখো কি আছে, পরের প্রশ্ন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে চ্যুতির গাঠনিক উপাদানগুলি চিত্রসহ আলোচনা করো। তাহলে দেখো চ্যুতির যে গাঠনিক উপাদান, ঠিক যেমন আমরা ভাঁজের গাঠনিক উপাদানগুলো সম্পর্কে জেনেছিলাম, ঠিক একই রকম দেখো এখানে প্রায় 11টি চ্যুতির গাঠনিক উপাদানকে বলা হয়েছে। বলছে একটি আদর্শ চ্যুতি বিভিন্ন অংশ থাকে, হ্যাঁ, যেগুলিকে চ্যুতির গাঠনিক উপাদান বলে। যেমন কি 1 নম্বর হচ্ছে চ্যুতি তল, 2 হচ্ছে চ্যুতি রেখা, তারপরে দেখো চ্যুতি নতি, চ্যুতি কোণ, চ্যুতি আয়াম, ঝুলন্ত প্রাচীর এবং বা ঊর্ধ্বস্তূপ, পাদমূল প্রাচীর বা অধস্তূপ, ব্যবধি বা হিব, ক্ষেপ, স্মরণ এবং স্খলন। আমি তোমাদের বলে রাখি প্রত্যেকটার কিন্তু ইংলিশ ভার্সনটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে, তার কারণ হচ্ছে বাংলাটাকে কিন্তু বিকৃত করে তোমাদের পরীক্ষার সময় দিতে পারে, কিন্তু ইংলিশটা যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি কী জানতে চাইছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে চ্যুতি তল সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো চ্যুতি তল কোনটাকে বলছে, তাহলে যে তল বরাবর চ্যুতি সম্পন্ন হয় তাকেই বলছে চ্যুতি তল, তাই তো, এটাই তো হওয়ার কথা। তাহলে দেখো চ্যুতি তল বলছে যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয়, অর্থাৎ খণ্ডিত শিলাস্তর দুটি পরস্পর যে তল বরাবর সরে যায় তাকে চ্যুতি তল বলে। তাহলে চ্যুতি তল আমরা যদি বলি, দেখো এই যে ছবিটা আঁকা হয়েছে, এখানে কিন্তু এইটা হচ্ছে তোমার চ্যুতি তল, বুঝতে পেরেছো? মানে এই তল বরাবর কিন্তু তোমার চ্যুতিটা সংঘটিত হচ্ছে, এটাকে বলছে তোমার চ্যুতি তল। নেক্সট কি আছে, বৈশিষ্ট্য বলছে চ্যুতিতল উলম্ব, আনুভূমিক, তির্যক, বক্রাকার প্রভৃতি যে কোনোভাবে অবস্থান করতে পারে। প্রত্যেক চ্যুতিতলের একটি নির্দিষ্ট নতি থাকে। 3 হচ্ছে চ্যুতিতল মসৃণ বা অমসৃণ হয়ে থাকে। 4 হচ্ছে আঁচড় কাটা দাগযুক্ত মসৃণ চ্যুতিতলকে স্লিকেন সাইড বলে, আর দাগগুলিকে স্লিকেন লাইন বলা হয়। 5 হচ্ছে অগভীর মাটির স্তর দ্বারা আচ্ছাদিত চ্যুতিতলকে ফ্লুকন বলা হয়। 6 হচ্ছে প্রবল ঘর্ষণে চ্যুতিতলে যে মিহি পাউডার জাতীয় শিলাচূর্ণ সৃষ্টি হয় তাকে চ্যুতি গাউজি বলে। কোণাকার শিলাচূর্ণ পূর্ণ অমসৃণ চ্যুতিতলকে চ্যুতি ব্রেক্সিয়া বলা হয়। দেখো গাউজি, ব্রেক্সিয়া এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন তোমাদের আসতে পারে, তো তখন সেগুলো লিখতে হবে যে চ্যুতির ফলে সৃষ্ট মিহি পাউডার জাতীয় যে শিলাচূর্ণ সেটাকে বলছে গাউজি, আর চ্যুতির ফলে সৃষ্ট যে অপেক্ষিত বড় প্রকৃতির যে শিলাচূর্ণ সেগুলোকে বলা হয় চ্যুতি ব্রেক্সিয়া। তাহলে এই হলো তোমার চ্যুতি তল। নেক্সট দেখো কি আছে আমাদের চ্যুতি তলের পরে আছে চ্যুতি রেখা। তাহলে চ্যুতি রেখা কোনটাকে বলছে, যে রেখা বরাবর চ্যুতি সম্পন্ন হয় তাকে চ্যুতি রেখা বলা হয়। দেখো ভূপৃষ্ঠ এবং চ্যুতি তল যে রেখা বরাবর ছেদ করে তাকে চ্যুতি রেখা বলা হয়। বৈশিষ্ট্য কি, দেখো চ্যুতি রেখা কোন জিনিসটাকে বলছে, তাহলে দেখো যে রেখা বরাবর চ্যুতিটা সম্পন্ন হয়, অর্থাৎ এই যে তোমার যে এইটা তোমার ভূপৃষ্ঠটা পুরোটা, প্রথমে যদি আমরা তোমার যদি বিচার করি তাহলে পুরো ভূপৃষ্ঠটা এরকম, তারপর এটা ধরো, তাহলে এই যে রেখাটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার চ্যুতি রেখা, অর্থাৎ যে রেখা বরাবর চ্যুতিটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় কী ছিল, এটা ভূপৃষ্ঠের সঙ্গে সমান, মানে এই যে ব্লকটা আছে এই ব্লকটা কিন্তু এইটার সঙ্গে সমান অবস্থায় ছিল, এবং প্রথমে এই রেখাতেই কিন্তু চ্যুতিটা সম্পন্ন হয়। তাহলে এইটিকে বলছে তোমার চ্যুতি রেখা, অর্থাৎ যে রেখা বরাবর চ্যুতি সম্পন্ন হয় তাকে চ্যুতি রেখা বলে। বৈশিষ্ট্য কি, চ্যুতি রেখা সরল বা বক্র উভয়ই হতে পারে, ঠিক ওই চ্যুতি তলের মতো। 2 কি, মূলত আনুভূমিক ভাবে বিস্তৃত এই রেখা বরাবর চ্যুতি সংগঠিত হয়। আর কি, চ্যুতিরেখার দুপাশের অংশগুলি চ্যুতিখণ্ড বলে। মানে কি বল, দেখো এই যে তোমার চ্যুতিটা হয়েছে না, এইটা হচ্ছে একটা খণ্ড, এটা হচ্ছে একটা খণ্ড, এটা হচ্ছে ঊর্ধ্বখণ্ড, এটা হচ্ছে অধখণ্ড, বুঝতে পেরেছো? আর এইটা তোমার আনুভূমিকভাবে অবস্থান করে, অর্থাৎ চ্যুতি রেখাটা এটাকেই বলছে আনুভূমিকভাবে অবস্থান করছে ভূপৃষ্ঠের সঙ্গে। আর কি আছে, এই রেখা বরাবর চ্যুতি উদ্ভেদ বা ফল্ট আউটক্রপ দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার চ্যুতি রেখা। এরপর কি আছে, দেখো চ্যুতি রেখার পরে আছে চ্যুতি নতি, চ্যুতি নতি। তাহলে চ্যুতি নতি কোনটাকে বলছে, দেখো চ্যুতি নতি বলছে ভূপৃষ্ঠের আনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে চ্যুতি নতি বলা হয়। অর্থাৎ দেখো এই যে তোমার চ্যুতিটা সম্পন্ন হয়েছে, এই যে এই জায়গাতে যে চ্যুতিটা সম্পন্ন হয়েছে, এই যে রেখাটা, এই যে চ্যুতিটা সম্পন্ন হয়েছে এই বরাবর যদি একটা অনুভূমিক তল কল্পনা করা হয়,
দেখো এই বরাবর যদি একটা অনুভূমিক তল কল্পনা করা হয়, তাহলে এই যে কোণটা আছে, এই যে চ্যুতি তলের সঙ্গে যে কোণটা করছে, এইটাকে বলছে তোমার নতি। আর এই যে রেখা বরাবর চ্যুতিটা তোমার এই অনুভূমিক তলটাকে ছেদ করবে, এইটাকে বলছে তোমার আয়াম। বুঝতে পেরেছো? তাহলে এই যে অনুভূমিক তলটা তোমার যদি চ্যুতি রেখা বরাবর দেওয়া হয়, তাহলে যে রেখা বরাবর ছেদ করছে চ্যুতি তল, এই অনুভূমিক তলটা, তাকে আয়াম বলছে। আর অনুভূমিক তলের সঙ্গে যে কোণে অবস্থান করছে এই চ্যুতি তলটা, সেইটাকে বলছে তোমার নতি। ঠিক আছে? তাহলে এটা গেল নতি। বৈশিষ্ট্য কি? নতির দিক এবং মান উভয়ই আছে, এটি একটি ভেক্টর রাশি। চ্যুতির নতি ও কোণের যোগফল সর্বদা 90 ডিগ্রি হয়। নতির মান ডিগ্রিতে প্রকাশ করা হয়। 4 হচ্ছে চ্যুতির নতির পরিমাণ এবং অভিমুখ উপর ভিত্তি করে চ্যুতির শ্রেণীবিভাগ করা হয়। পরিমাপক যন্ত্র কি? ক্লাইনোমিটার। এটা গেল তোমার চ্যুতির নতি। এরপর কি আছে দেখো? চ্যুতি কোণ। চ্যুতির নতির পরে আছে চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণ কোনটাকে বলছে? চ্যুতি কোণ হচ্ছে বলছে উলম্ব তলের সঙ্গে চ্যুতি তল যে কোণে হেলে থাকে তাকে বলা হয় চ্যুতি কোণ। অর্থাৎ যে নতি আর কোণ দুটো কিন্তু প্রায় একই জিনিস, কিন্তু নতিটা কি? একটা মান আছে, কিন্তু যে কোণে এটা হেলে থাকছে, ধরো এটা পূর্ব দিকে হেলে আছে, পশ্চিম দিকে হেলে আছে, তাহলে সেই জিনিসটাকে বলছে তোমার চ্যুতি কোণ। বুঝতে পেরেছো? তাহলে দেখো নতির একটি পরিপূরক কোণ রূপে অবস্থান করে। তাহলে নতি যেমন আছে, নতির হচ্ছে একটা মান থাকবে, আর এরই একটা পরিপূরক কোণ হিসাবে কিন্তু এই তোমার চ্যুতি কোণটা অবস্থান করে। এটি একটি অন্তস্থ কোণ রূপে দেখা যায়। চ্যুতির নতির ন্যায় চ্যুতির কোণও হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে এটা গেল চ্যুতি নতি এবং চ্যুতি কোণ। নেক্সট হচ্ছে কি? চ্যুতি আয়াম। তাহলে আয়াম কোন জিনিসটাকে বলে? আমি তো বলে দিলাম যে অনুভূমিক তলটা যে রেখা বরাবর চ্যুতিকে ছেদ করছে সেটাকে বলছে আয়াম। তাহলে চ্যুতি তল অনুভূমিক তলকে যে রেখা বরাবর ছেদ করে তাকে বলা হয় চ্যুতি আয়াম। আয়াম শব্দের অর্থ দৈর্ঘ্য বা প্রসার। তার মানে দেখো এই যে চ্যুতিটা সম্পন্ন হয়েছে, আমি আরও একবার দেখাতে চাইছি, এই যে চ্যুতিটা সম্পন্ন হয়েছে, একটা আনুভূমিক তলকে যদি এই চ্যুতির উপরে এরকম করে রেখে দেওয়া হয়, তাহলে যে রেখা বা যে তল রেখা বরাবর এই আনুভূমিক তলকে তোমার এই চ্যুতি তল স্পর্শ করবে, সেই রেখাটিকে বলছে আয়াম। এরকম লম্বা করে আয়াম থেকে যায়। আয়ামের কিন্তু একটা ভেক্টর রাশি নয়, এটা একটা স্কেলার রাশি। এর মান আছে কিন্তু অভিমুখ নেই। ঠিক আছে? দেখো কি বলছে, বৈশিষ্ট্য কি? চ্যুতি আয়াম সর্বদা চ্যুতি নতির সঙ্গে সমকোণে অবস্থান করে। আয়ামের মান আছে কিন্তু দিক নাই, তাই এটি একটা স্কেলার রাশি। এটি কিলোমিটার বা মিটারে প্রকাশ করা হয়। অর্থাৎ এই রেখাটার দৈর্ঘ্য যত হবে সেটাই হবে তার মাপ। এই যে রেখাটার দৈর্ঘ্য যতটা বেশি হবে, অর্থাৎ যতটা এলাকা জুড়ে চ্যুতিটা সম্পন্ন হয়েছে, সেটা কিন্তু এই আয়ামের মান থেকে আমরা বুঝতে পারি। তাহলে এই গেল তোমার আয়াম। এরপর দেখো ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ বলতে কি বোঝো? তাহলে ঝুলন্ত প্রাচীর মানে যেটা ঝুলন্ত অবস্থায় আছে। এই যে তোমার চ্যুতিটা সম্পন্ন হলো, এই যে ধরো চ্যুতিটা সম্পন্ন হলো, এই চ্যুতিটার মধ্যে কোনটা ঝুলন্ত? এই নিচের অংশটা হচ্ছে ঝুলন্ত, আর এইটা কি? এটা সাপোর্ট দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার ঝুলন্ত প্রাচীর, আর এইটা হচ্ছে তোমার পাদমূল প্রাচীর। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ঝুলন্ত, অর্থাৎ এটা ঝুলে আছে বলে মনে হয়, এইটা সাপেক্ষে। তাহলে দেখো কি বলছে? ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ। ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ বলছে তির্যক চ্যুতির তলের ওপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা শিলাস্তূপকে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বলা হয়। তাহলে বৈশিষ্ট্য কি? ঝুলন্ত প্রাচীর বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচে অবস্থান করে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি, এইটা হচ্ছে তোমার স্বাভাবিক চ্যুতি, এটার ক্ষেত্রে তোমার এটা নিচে অবস্থান করবে। কিন্তু যদি এটা বিপরীত চ্যুতি হয় তখন কিন্তু এটা উপরে অবস্থান করবে। ছবি একই হবে, তোমাকে এখানে তোমার স্বাভাবিক চ্যুতি লিখে দিতে হবে। তাহলে স্বাভাবিক চ্যুতি যদি হয় তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার ঝুলন্ত প্রাচীর। বা এবার কি আছে দেখো, চ্যুতি তল খাড়া হলে এটি ঝুলন্ত ভৃগু গঠন করে। বিপরীত চ্যুতিতে এটি স্তূপ পর্বত গঠন করে। এবং 4 হচ্ছে এটির বিস্তৃত তুলনামূলকভাবে কম হয়। এবার তাহলে ঝুলন্ত প্রাচীরের পরে আমাদের পাদমূল প্রাচীর, অর্থাৎ যেটা আর কি সাপোর্ট দিচ্ছে তাকে ঝুলে থাকার জন্য, এইটাকে বলছে তোমার পাদমূল প্রাচীর স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে। তাহলে দেখো তির্যক চ্যুতিতলের নিচের দিকের শিলাস্তূপকে পাদমূল প্রাচীর বা অধস্তূপ বলা হয়। তাহলে তোমার কি বৈশিষ্ট্য কি? বিপরীত চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ নিচে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে অধস্তূপটা উপরে অবস্থান করে। আমরা কিন্তু এই স্বাভাবিক চ্যুতিটা নিয়ে কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি। তোমরা মনে রাখবে যে স্বাভাবিক চ্যুতিতে যা বলবো তার বিপরীতটা হবে তোমার বিপরাচ্যুতিতে, আর কোনো কিছু নয়। এটা তোমাদেরও বুঝতে সুবিধা। স্বাভাবিক চ্যুতিটা মনে রাখো, তার বিপরীতটা যেটা সেটাই হবে বিপরীত চ্যুতিতে। 2 কি? অধস্তূপ আদি শিলার সঙ্গে যুক্ত স্খলিত শিলাস্তূপ। আর 3 হচ্ছে অধস্তূপ শিলা চ্যুতি ভৃগু গঠন করে। 4 হচ্ছে চ্যুতিতল উলম্ব বা আনুভূমিক হলে ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ গঠিত হয় না। 5 হচ্ছে এর বিস্তার ঝুলন্ত প্রাচীরের থেকে বেশি হয়। তাহলে এই হচ্ছে তোমার ঝুলন্ত প্রাচীর। এরপরে আমাদের কি আছে দেখো, ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীর দুটোই হলো। এরপর দেখা হচ্ছে ব্যবধি। ব্যবধি মানে হিপ। হ্যাঁ, তাহলে ব্যবধি বা
হিব। এবারে ব্যবধি মানে কি বলতো, ব্যবধান, অর্থাৎ চ্যুতি যে দুটো চ্যুতি হয় তার দুটো চ্যুতির যে ঊর্ধ্বমূল প্রাচীর আর পাদমূল প্রাচীর যে আছে তার মধ্যে যখন ব্যবধানের সৃষ্টি হবে তখন সেটাকে বলছে হিব। দেখো কোনো চ্যুতির ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যেকার আনুভূমিক ব্যবধান বা দূরত্বকে ব্যবধি বা হিব বলে। হ্যাঁ, মানে এই যে ধরো দুটো চ্যুতি সম্পন্ন হচ্ছে, এই দুটো চ্যুতি সম্পন্ন, আমি আরও একবার চ্যুতির ছবিটা আঁকি, একটা ছবি বারবার দেখাতে ভালো লাগছে না। তো দেখো এইখানে এই একটা আছে এবং এই বরাবর যদি চ্যুতিটা সম্পন্ন হয় তাহলে কি বলতো, এই যে ধরো একটা শিলাস্তর আছে আর এই নিচে ধরো আর একটা শিলাস্তর আছে। এবার ধরো এই যে তোমার দুটো চ্যুতির যে সৃষ্টি হয়েছে, এই চ্যুতি সৃষ্টি হওয়ার ফলে যদি এইখানে যে যদি দূরত্বের সৃষ্টি হয়, অর্থাৎ দুটো তলের মধ্যে এই একটা তল এই একটা তল, এর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হবে সেইটিকে বলছে তোমার হিব বা ব্যবধি বা ব্যবধান। বুঝতে পেরেছো? হিব বা ব্যবধি বলছে কোনো চ্যুতির ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যেকার আনুভূমিক দূরত্ব, ব্যবধান বা দূরত্বকে ব্যবধি বা হিব বলা হয়। বৈশিষ্ট্য কি, তির্যকভাবে বা আনুভূমিকভাবে চ্যুতিখণ্ডের স্খলন ঘটলে ব্যবধির সৃষ্টি হয়। উলম্ব স্খলনের ক্ষেত্রে ব্যবধি পাওয়া যায় না এবং এর দৈর্ঘ্য কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার হয়। মূলত প্রসারণ বল টানের ফলে এটি সৃষ্টি হয়, অর্থাৎ যখন একটা থেকে আরেকটা যখন দূরে সরে যায় তখনই কিন্তু তোমার হিব বা ব্যবধির সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ক্ষেপ। ক্ষেপ মানে কি, ক্ষেপণ করা, অর্থাৎ দূরে যখন চলে যাবে, যখন দূরে ক্ষিপ্ত হবে তখন সেটাকে ক্ষেপ বলা হয়। বলছে কোনো চ্যুতির ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যেকার উলম্ব ব্যবধান বা দূরত্বকে ক্ষেপ বা থ্রো বলে। বৈশিষ্ট্য কি, উলম্বভাবে বা তির্যকভাবে চ্যুতিখণ্ডের স্খলন ঘটলে ক্ষেপ সৃষ্টি হয়। শুধু আনুভূমিক স্খলন হলে ক্ষেপ পাওয়া যায় না। দুই কি, এর দৈর্ঘ্য কয়েক সেমি থেকে কয়েক মিটার হয়। এবার প্রকারভেদ কি, দেখো এই ক্ষেপ তোমার দু রকম আছে, একটা হচ্ছে ঊর্ধ্বক্ষেপ, একটা অধক্ষেপ। ঊর্ধ্বক্ষেপ মানে আপ্থ্র, যে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বখণ্ডটি আপেক্ষিকভাবে নিম্নখণ্ডটির অপেক্ষা যতটা উঁচুতে অবস্থান করে সেই লম্ব দূরত্বকে ঊর্ধ্বক্ষেপ বলা হয়। আর অধক্ষেপ বলছে চ্যুতিতল বরাবর নিম্নখণ্ডটি অপেক্ষাকৃত ঊর্ধ্বখণ্ডটি অপেক্ষা যত নিচুতে অবস্থান করে তাকে অধক্ষেপ বলা হয়। অর্থাৎ এই যে দূরত্বটা তাহলে হিব কি বলছে, ঊর্ধ্ব আর অধ যে দূরত্ব, অর্থাৎ দেখো যখন এই দুটোর মধ্যে যে দূরত্বটা অবস্থান করবে, এই যে দুটো জায়গাতে আছে, এই যে উপরের স্তরটা এবং এটা হচ্ছে তোমার নিচের স্তরটা, এই দুটোর মধ্যে যে দূরত্বটা আছে, অর্থাৎ এই যে তীর চিহ্ন দিয়ে যে অংশটা দেখানো রয়েছে, দেখো এই যে এই অংশটা, এইটাকে বলছে তোমার ক্ষেপ। এইটার দূরত্ব যত বেশি হবে তত ক্ষেপের পরিমাণ বেশি হবে এবং এটা যখন কম হবে তখন তোমার ক্ষেপের পরিমাণটা কম হবে। বুঝতে পেরেছো? তাহলে এবার নেক্সট আমাদেরকে কী করতে হবে, সরণ। তাহলে সরণ কোন জিনিসটাকে বলে, সরণ মানে হচ্ছে তোমার সরে যাওয়া। অর্থাৎ দেখো বলছে একটি তলের উপর কোনো রেখা ওই একই তলে অবস্থিত আনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে সরণ বলা হয়। অর্থাৎ দেখো এই যে দুটো যে স্তর যে ব্লক আছে, এখানে তোমার ছবিটা আঁকাই রয়েছে, দেখো এইটা হচ্ছে তোমার তল, ঠিক আছে, চ্যুতি তল, এবং এইটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে একটা ব্লক। তাহলে যখন এই দুটোর মধ্যে যে সরণ, অর্থাৎ এই দুটো তো একসঙ্গে ছিল, তাহলে একটা থেকে আরেকটা যে দূরত্ব, এই যে লাল কালারে যে তোমার তীরটা দেওয়া আছে এটাকে বলছে তোমার সরণ। হ্যাঁ, তাহলে দেখো বৈশিষ্ট্য কি, সরণের মাধ্যমে আয়ামের সাপেক্ষে চ্যুতির দিক নির্ণয় করা হয়। দুই হচ্ছে এর মান 0 থেকে 180 ডিগ্রি হয়। বাম হাতি আয়াম স্খলন চ্যুতির ক্ষেত্রে সরণ প্রায় 0 ডিগ্রি এবং ডান হাতি আয়াম স্খলনের ক্ষেত্রে সরণ 180 ডিগ্রি পর্যন্ত হয়। তাহলে এইটা গেল তোমার সরণ। নেক্সট কি আছে, স্খলন। তাহলে দেখো স্খলন জিনিসটা কি, স্খলনটা হচ্ছে তোমার, স্খলন মানে তোমার ছেড়ে, এই মানে যেটা বলছে তোমার ছেড়ে যাওয়া। বুঝতে পেরেছো? স্খলন মানে হচ্ছে ছেড়ে যাওয়া, যেটাকে ছাড়ানো যেটাকে বলছে। বলছে চ্যুতিতল বরাবর বিচ্ছিন্ন মানে ছেড়ে যাওয়া, বিচ্ছিন্ন ও স্থানচ্যুত শিলাস্তূপের নির্দিষ্ট দিকে সরণের পরিমাপকে স্খলন বা স্লিপ বলা হয়। তাহলে বিচ্ছেদের যে পরিমাণটা সেটাকে বলছে তোমার স্খলন। বৈশিষ্ট্য কি, বলছে চ্যুতি গঠনের প্রাথমিক শর্ত হলো স্খলন। দুই হচ্ছে স্খলনের মান দূরত্ব এবং কোণ উভয় হিসাবে প্রকাশ করা হয়। তিন হচ্ছে ভূ আলোড়নের তীব্রতার ওপরে স্খলনের পরিমাণ নির্ভর করে। চার হচ্ছে এটি শিলাখণ্ডের বিচ্ছিন্নতাকে প্রকাশ করে। পাঁচ হচ্ছে এক্ষেত্রে কৌণিক রৈখিক উভয় ক্ষেত্রেই কিন্তু সরণ হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার স্খলন। এবার দেখো এই যে স্খলনটা যে হয়ে থাকে, এই স্খলনের আবার কতগুলো শ্রেণী বিভাগ আছে, যেমন প্রকৃত স্খলন, আয়াম স্খলন, এরকম। ঠিক আছে, নেক্সট কি আছে,
নেক্সট দেখো আছে তোমার স্খলনের পরে তাহলে আমাদের তোমার চ্যুতির যে উপাদান সেই উপাদানগুলো আমাদের শেষ হলো। নেক্সট হচ্ছে চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে লেখো, অর্থাৎ আমাদের যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে চ্যুতির ফলে সাধারণত কী কী ভূমিরূপ সৃষ্টি হয় বলতো? আমাদের কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে স্তূপ পর্বত। ঠিক যেমন ভাঁজের ফলে গঠিত হয় ভঙ্গিল পর্বত, ঠিক তেমনি এখানে গঠিত হচ্ছে তোমার স্তূপ পর্বত। আর কি হচ্ছে? হোস্ট, গ্রস্থ উপত্যকা, ভ্রষ্ট উপত্যকা, সোপান, পরিখা, চ্যুতি ভিগুটট, চ্যুতিরেখা ভিগুটট, ক্লিপে, ফেনস্টার বা উইন্ডো, জলপ্রপাত, হ্রদ। তাহলে এতগুলো ভূমিরূপ কিন্তু তোমার এই চ্যুতির ফলে কিন্তু সৃষ্টি হয়। এবার দেখো আমরা তোমাদের কতগুলো চ্যুতি ভূমিরূপ সম্পর্কে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারে আলোচনা করছি, যতটা পাওয়া যায়। সেটা হচ্ছে প্রথম কিন্তু যেটা সেটা হচ্ছে তোমার কি হচ্ছে চ্যুতি ভৃগু। তাহলে চ্যুতি ভৃগু সম্পর্কে কি আছে দেখো। ভৃগু মানে কি? ভৃগু হচ্ছে তোমার ঢাল, হঠাৎ যে ঢাল সেটাকে বলা হয় ভৃগু। আমাদের যে সিঁড়ি, অর্থাৎ আমরা বাড়িতে ওঠা নামার জন্য যে সিঁড়িটা ব্যবহার করি না, সেই সিঁড়িটাকে তোমরা ভৃগু হিসাবে ধরতে পারো। তাহলে চ্যুতি ভৃগু কোনটাকে বলছে? চ্যুতি সৃষ্টির ঠিক পরেই ঊর্ধ্ব এবং অধস্তূপের মাঝখানে খাড়া ঢালে দেওয়াল বিশিষ্ট যে চ্যুতিতল প্রকাশিত হয় তাকে চ্যুতি ভৃগু বলা হয়। অর্থাৎ চ্যুতির ফলে এই যে খাড়া ঢাল সৃষ্টি হয়েছে যে সিঁড়ির মতো, এই অংশটাকে বলছে তোমার চ্যুতি ভৃগু। বৈশিষ্ট্য কি? এটি চ্যুতি গঠনের প্রত্যক্ষ ফল। 2 হচ্ছে ভৃগুতটের উচ্চতা 1000 মিটারের বেশি হতে পারে। 3 হচ্ছে এগুলি অনেক সময় পর্বতের পাদদেশে অনুচ্চ ভৃগু গঠন করে। এরপর কি দেখো, চ্যুতি ভৃগু হলো এবার হোস্ট ও স্তূপ পর্বত। তাহলে হোস্ট এবং স্তূপ পর্বত দুটো কিন্তু একটু আলাদা, বুঝতে পারছো? সব হোস্ট তোমার স্তূপ পর্বত নয়, কিন্তু সব স্তূপ পর্বতই হোস্ট, ঠিক আছে? উৎপত্তিগত থেকে হোস্ট এবং স্তূপ পর্বত একই শ্রেণীর হলেও এদের আলাদাভাবে চেনা যায়। হোস্ট কোনটাকে বলছে? প্রায় সমান্তরাল দুটি চ্যুতির মাঝখানের ভূখণ্ড উপরে উঠে গিয়ে কিংবা বিস্তীর্ণ ভূভাগের চারপাশের অঞ্চল নিচে বসে গেলে যে বিস্তীর্ণ উচ্চভূমি সৃষ্টি হয় তাকে হোস্ট বলে। আর স্তূপ পর্বত কোনটাকে বলছে? প্রথমে হোস্টের শীর্ষদেশ মালভূমির মতো চ্যাপ্টা হয়, কিন্তু পরে এটি নদ নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের আকার ধারণ করে, তখন তাকে স্তূপ পর্বত বলা হয়। তাহলে প্রথমে হোস্ট সৃষ্টি হয়, তারপর সৃষ্টি হয় স্তূপ পর্বত, বুঝতে পারছো? এরপর কি আছে দেখো, তির্যক স্তূপ পর্বত। তির্যক স্তূপ পর্বত কোনটাকে বলছে? দুটি তির্যক চ্যুতির মাঝখানে একদিকে বেশি হেলে থাকা স্তূপ পর্বতকে তির্যক স্তূপ পর্বত বলা হয়। বৈশিষ্ট্য কি? এই পর্বতের এক পাশের ঢাল খুব খাড়া হয় এবং এটি তখন ভৃগুরূপে অবস্থান করে এবং অন্য পাশের ঢাল মৃদু হয়। তাহলে এই হচ্ছে তোমার তির্যক স্তূপ পর্বত। গ্রাবেন বা গ্রস্থ উপত্যকা বা সংস্র উপত্যকা। তাহলে গ্রাবেন কোনটাকে বলছে? ওই দুটি চ্যুতির মাঝখানে ভূভাগ। দেখো আমি তোমাদের একটা ছবি এঁকে দেখাই। তাহলে দেখো গ্রস্থ উপত্যকাটা কীভাবে সৃষ্টি হয়। দেখো ধরো এই বরাবর আমাদের ছবিটা আঁকতে হবে। এই যে তোমার এইখানে আছে তোমার একটা স্তর, এই একটা স্তর এবং এই রকম। তাহলে ধরো এইখানে একটা ভূমিরূপ, এইখানে একটা তোমার হলো, আর এই বরাবর একটা হলো, এইটা হলো এটা হচ্ছে স্তূপ পর্বত, এটাও স্তূপ পর্বত, এটা হলো তোমার স্তূপ পর্বত। আর এই মাঝখানের যে অংশটা আছে এটা হচ্ছে গ্রস্থ উপত্যকা। তাহলে পাশাপাশি অবস্থিত দুটো স্তূপ পর্বতের মাঝে একটা গ্রস্থ উপত্যকা হতে পারে, বা স্তূপ পর্বতের পাশে গ্রস্থ উপত্যকা হতে পারে। মোট কথা কিন্তু এরা এক অপরের সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ। বা দুটো গ্রস্থ উপত্যকার মাঝে একটা স্তূপ পর্বত ধরো এরকম প্রকৃতির হলো, আবার এইদিকে ধরো একটা চ্যুতি সৃষ্টি হলো। এই যে এই ধরো এখানে একটা গ্রস্থ উপত্যকা, এখানে একটা গ্রস্থ উপত্যকা, তাহলে এই মাঝেরটা হলো একটা স্তূপ পর্বত। এরকমভাবে কিন্তু শিলাস্তরে তোমার চ্যুতির সৃষ্টি হয়। তাহলে দেখো গ্রস্থ উপত্যকা হলো, মাঝখানে তোমার গ্রাবেনের সৃষ্টি হয়। এবার উৎপত্তি হচ্ছে তোমার টানের ফলে এবং পার্শ্বচাপের ফলে সৃষ্টি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার কতগুলো ভূমিরূপ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আরেকটি কি আছে? চ্যুতি রেখা ভৃগুতর। চ্যুতি রেখা বরাবর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত আংশিক পুরাতন ভৃগু এবং পরে গঠিত হওয়া নতুন ভৃগুকে একত্রে চ্যুতি রেখা ভৃগুতর বলা হয়। তাহলে এই প্রকৃতি কতগুলো ভূমিরূপ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট কী হচ্ছে দেখো, বলছে বিভিন্ন প্রকার চ্যুতির শ্রেণী বিভাগ করো। তাহলে এইখানে দেখো তোমাদেরকে কতগুলো জিনিস একটু পরিষ্কার করে আমি তোমাদের বুঝিয়ে দিই। অনেক প্রকৃতির চ্যুতি আছে, কিন্তু সমস্ত প্রকৃতির চ্যুতি কিন্তু তোমরা পড়লে তোমাদের মাথাটা খারাপ হয়ে যেতে পারে। আমি দেখো মোটামুটি একটা সর্বাঙ্গীন আমি তোমাদের একটা আলোচনা করে দিই, ঠিক যেমন আমি তোমার ভাঁজের ক্ষেত্রে করেছিলাম। তাহলে চ্যুতিকে দেখো দুভাগে ভাগ করা হচ্ছে, একটা উৎপত্তি অনুসারে, একটা জ্যামিতিক গঠন অনুসারে, ঠিক আছে? তোমাদেরকে এবার দেখো উৎপত্তি অনুসারে কটা ভাগে ভাগ করছে?
তিনটে ভাগে, একটা হচ্ছে অনুলোম চ্যুতি, একটা বিলোম চ্যুতি এবং একটা হচ্ছে সংঘট্ট চ্যুতি বা থাস চ্যুতি। ঠিক আছে, এইখানে যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে অনুলোম চ্যুতিকে, অনুলোম, বিলোম এবং থাস চ্যুতি। এবার থাস চ্যুতিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ঘট্ট চ্যুতি, একটা অধঘট্ট চ্যুতি। বুঝতে পেরেছো? এবার আমরা চলে এলাম তোমার জ্যামিতিক গঠন অনুসারে। তাহলে জ্যামিতিক গঠন অনুসারে দেখো এই চ্যুতিকে তোমার ছটা ভাগে ভাগ করছে, একটা সরণের ভিত্তিতে, একটা চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে, একটা অক্ষতলের কোণের ভিত্তিতে, একটা চ্যুতিতলের শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে, চ্যুতিতলের নতির ভিত্তিতে এবং অন্যান্য এতগুলো ভাগ আছে। কিন্তু এইগুলোর মধ্যে শুধুমাত্র সরণের ভিত্তিতে যে কটা আছে, এই যে তিনটে তোমার সরণের ভিত্তিতে আছে, এই তিনটেই শুধু তোমরা করবে, তাহলে আশা করি তোমরা সবগুলোই লিখতে পারবে। তাহলে সরণের ভিত্তিতে কী কী ভাগে আছে? আয়াম স্খলন চ্যুতি, নতি স্খলন চ্যুতি এবং তির্যক স্খলন চ্যুতি। আর তোমার উৎপত্তি অনুসারে যে তিনটে ভাগ আছে, অর্থাৎ অনুলোম চ্যুতি, বিলোম চ্যুতি এবং থাস চ্যুতি, এবং থাস চ্যুতিকে দুটো ভাগে ভাগ করছে, উদ্ঘট্ট চ্যুতি এবং অধঘট্ট চ্যুতি। এই যে তোমার তিনটে ভাগ আর তার আবার দুটো অভিভাবক, অর্থাৎ পাঁচটা, আর এইখানে যে তিনটে আছে এই আটটা, এই আটটা চ্যুতি সম্পর্কে তোমরা একটু ভালো করে মুখস্থ করো, তাহলে আশা করি তোমরা বাকিগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আর কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, তাহলে দেখো এবার, তাহলে আমাদের কিন্তু এইগুলো সম্পর্কে করলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে চ্যুতি সম্পর্কে আমাদের একটা বিভিন্ন রকমের চ্যুতি সম্পর্কে ব্যাখ্যা। তোমরা বাকিগুলো সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। নকশার ভিত্তিতে দেখো ভাগ করছে সমান্তরাল চ্যুতি, অরীয় চ্যুতি, অ্যাসলানো চ্যুতি, সোপান চ্যুতি, পরীক্ষা চ্যুতি, পরিধি চ্যুতি এবং কবজা চ্যুতি। এবার অক্ষতলের ভিত্তি দেখো অনুদৈর্ঘ্য চ্যুতি, প্রস্থ চ্যুতি, তির্যক চ্যুতি। এবার চ্যুতিতলের সঙ্গে শিলাস্তরের আয়ামের ভিত্তিতে দেখো ভাগ করছে আয়াম চ্যুতি, নতি চ্যুতি, কর্ণ চ্যুতি এবং স্তরায়ন চ্যুতি। চ্যুতিতলের নতির ভিত্তিতে উচ্চকোণ চ্যুতি, নিম্নকোণ চ্যুতি। অন্যান্য দেখো রোটারি চ্যুতি, কৈবাল চ্যুতি এবং পিভট চ্যুতি। তাহলে এইগুলো যদি তোমাদের আসে, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র যে নাম আছে, অর্থাৎ আয়াম বরাবর হলে আয়াম চ্যুতি, নতি বরাবর হলে নতি চ্যুতি, এগুলো তোমরা পারবে। তাহলে শুধুমাত্র এই সরণের ভিত্তিতে যে তিনটে আছে, এই তিনটে তোমরা একটু পড়বে। আর তোমার উৎপত্তি অনুসারে যে তোমার এখানে তোমার যে চারটে আছে, পাঁচটা আছে, এই তিনটে আর এই দুটো, এইটার পড়লে কিন্তু তোমরা আশা করি বাকিগুলো তোমরা করতে পারবে। এবার দেখো আমরা তাহলে শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। এরপরে দেখো আমাদের কি কতগুলো টিকা করতে হবে। যেমন ব্রেক্সিয়া, আমি তোমাদের যখন পড়াচ্ছিলাম তখনই বলেছিলাম যে টিকা, ব্রেক্সিয়া, তারপরে গাউজি, এগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। তাহলে ব্রেক্সিয়া কোনটাকে বলছে? চ্যুতির ফলে যে অপেক্ষিত বড় আকৃতির যে শিলাচূর্ণ, সেটাকে বলছে ব্রেক্সিয়া। দেখো চ্যুতিখণ্ডের স্খলনের ফলে চ্যুতিতলে সৃষ্ট কোণাকার শিলাচূর্ণের সমন্বয়কে বলছে ব্রেক্সিয়া। বৈশিষ্ট্য কি? এগুলি আলগা টুকরো দ্বারা তৈরি হয়, জল সহজেই এর মাধ্যমে প্রবেশ করতে পারে এবং তা সিমেন্ট প্রাপ্ত হয়। 2 হচ্ছে গাউজি বা গজ, এর দ্বারা ব্রেক্সিয়ার দানাগুলি অপেক্ষিত বড় হয়। 3 হচ্ছে চ্যুতি সংগঠনের নিদর্শন হিসাবে এগুলি গুরুত্বপূর্ণ। 4 হচ্ছে ব্রেক্সিয়া সমন্বিত অঞ্চলগুলি টানেল বা খনি নির্মাণের জন্য একেবারেই অনুপযুক্ত। নিদর্শন কি? পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়ের খাড়া ঢালে পাদদেশে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ব্রেক্সিয়া হয়ে গেল। এরপরে কি আছে দেখো গাউজ। গাউজটা যদিও তোমার এখনই ব্রেক্সিয়ার মধ্যেই বলা হলো। দেখো গাউজ কি বলছে? চ্যুতির ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে প্রবল ঘর্ষণের চ্যুতিতলে যে মিহি পাউডার জাতীয় যে শিলাচূর্ণ সৃষ্টি হয়, তাকে বলছে গাউজ বা চ্যুতি গাউজি। বৈশিষ্ট্য কি? গাউজির মধ্যে দিয়ে সহজাত তলের জল প্রবেশ করতে পারে, জলের সংস্পর্শে এগুলি কাদাকার হয়ে যায়। 2 কি? এগুলি অতি সূক্ষ্ম দানা বিশিষ্ট হয়। 3 হচ্ছে চ্যুতি চিহ্নিতকরণের ক্ষেত্রে গাউজি অতি গুরুত্বপূর্ণ। 4 হচ্ছে গাউজিপূর্ণ অঞ্চলগুলিতে টানেল এবং খনি নির্মাণ বিপজ্জনক। তাহলে এই হচ্ছে তোমার গাউজি। আর কি আছে দেখো, গাউজি হলো। আর হচ্ছে তোমার স্লিকেন সাইড। তাহলে স্লিকেন সাইড কোনটাকে বলছে? দেখো শিলাস্তূপের প্রবল ঘর্ষণে চ্যুতিতল বরাবর যে সমান্তরাল আঁচড় কাটা দাগ দেখা যায়, তাকে স্লিকেন সাইড বলা হয়। তার মানে দেখো আমাদের এই যে চ্যুতিটা সম্পন্ন হচ্ছে, এই চ্যুতিতল বরাবর যে আঁচড় কাটা দাগ দেখতে পাওয়া যায় একটা স্তর থেকে আরেকটা স্তরের স্খলনের জন্য, সেটিকে বলছে তোমার স্লিকেন সাইড। স্লিকেন সাইড। বৈশিষ্ট্য কি? চ্যুতি শনাক্তকরণের ক্ষেত্রে স্লিকেন সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে চ্যুতিতলের সরু ও সমান্তরাল আঁচড় কাটা দাগগুলিকে স্লিকেন সাইড বলে। এগুলি চ্যুতিখণ্ডের স্খলনের দিক নির্দেশ করে। তাহলে এই হচ্ছে তোমার স্লিকেন সাইডের টিকা। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো উৎপত্তি অনুসারে সৃষ্ট চ্যুতিগুলির সচিত্র বর্ণনা দাও। তাহলে উৎপত্তি অনুসারে সৃষ্ট কি হয়? একটা হচ্ছে তোমার অনুলোম চ্যুতি, একটা হচ্ছে বিলোম চ্যুতি এবং 3 নম্বর হচ্ছে থাস চ্যুতি। উৎপত্তি অনুসারে, যেটা আমি তোমাদের প্রথমেই চ্যুতি শ্রেণীবিভাগের ক্ষেত্রে দেখালাম। থাস চ্যুতিকে দুটো ভাগে ভাগ করছে, উদ্ঘট্ট চ্যুতি এবং অধঘট্ট চ্যুতি। তাহলে প্রথমে আমরা অনুলোম চ্যুতিটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে অনুলোম চ্যুতি কোনটাকে বলছে? অনুলোম চ্যুতি হচ্ছে তোমার স্বাভাবিক চ্যুতি। যেটা দেখো এটা হচ্ছে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি। অনুলোম চ্যুতি কতগুলো নাম আছে সেগুলো তোমরা একটু ভালো করে মনে করবে। স্বাভাবিক চ্যুতি, অনুলোম চ্যুতি,
অথবা তোমার স্বাভাবিক চ্যুতি। তাহলে দুটো নাম, একটা স্বাভাবিক চ্যুতি, একটা অনুলোম চ্যুতি। তাহলে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি কাকে বলছে? টানজনিত বলের প্রভাবে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর, অধস্তূপ বা পাদমূল প্রাচীর অপেক্ষায় নিচে বসে গিয়ে যে চ্যুতির সৃষ্টি হয় তাকে স্বাভাবিক চ্যুতি বলে। অর্থাৎ এইরকম করে যদি হয় স্বাভাবিক চ্যুতি, অর্থাৎ কী হবে, এইটা যখন ঊর্ধ্ব প্রাচীর হবে এবং এটা নিম্ন প্রাচীর হবে, তখন এটা হচ্ছে তোমার অনুলোম প্রাচীর। দুটো ছবি একই হবে, শুধু এইটা তোমার অনুলোম প্রাচীর, আর বিলোম প্রাচীর ক্ষেত্রে কি হবে, এইটা হবে তোমার নিচে, এইটা হবে উপরে। বুঝতে পারছো? এটা হচ্ছে পার্থক্য। পৃথিবীর অভিকর্ষজ টান এই চ্যুতি সৃষ্টিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে, তাই একে অভিকর্ষজ চ্যুতি বা গ্র্যাভিটি ফলও বলা হয়। অর্থাৎ অভিকর্ষজ চ্যুতি যদি বলে তাহলে কিন্তু এইটাকে তোমাদেরকে লিখতে হবে। উৎপত্তি কি? সাধারণত অভিকর্ষজ বল এবং আলোড়নের ফলে সৃষ্ট টানজনিত প্রসারণ বলে সংঘটিত প্রভাবে চ্যুতির ঊর্ধ্বস্তূপ নিচে বসে গিয়ে অনুলোম চ্যুতি গড়ে ওঠে। তবে একাধিক পরিস্থিতিতে স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয়। এক হচ্ছে অধস্তূপ স্থির এবং ঊর্ধ্বস্তূপ নিচে বসে গেলে চ্যুতির সৃষ্টি হয়, অর্থাৎ এটা হচ্ছে তোমার ঝুলন্ত প্রাচীর, এটা পাদমূল প্রাচীর। হ্যাঁ, আর দুই, ঊর্ধ্বস্তূপ স্থির রেখে অধস্তূপ উপরে উঠে গেলে চ্যুতির সৃষ্টি হয়। আর উভয় স্তূপ অবনমিত হলে, ঊর্ধ্বস্তূপ যদি অধিক অবনমিত হয় তাহলে এই চ্যুতির সৃষ্টি হয়। চার হচ্ছে উভয় স্তূপ উত্থিত হলেও অধস্তূপ যদি অধিক উত্থিত হয় তাহলে এই চ্যুতির সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্নভাবে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ স্থানচ্যুত হয়ে স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি? চ্যুতিতল, স্বাভাবিক চ্যুতিতল উলম্ব, হেলানো বা তির্যক উভয়ই হতে পারে। 2 নম্বর কি? এক্ষেত্রে চ্যুতিতল সাধারণত 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে হেলে থাকে এবং গড় নতি হয় 60 ডিগ্রি। তারপর দেখো আছে তোমার চ্যুতি কোণ, বলছে যদি চ্যুতি কোণের মান 0 থেকে 45 ডিগ্রি হয় তবে গড় চ্যুতি হবে তোমার 30 ডিগ্রি। আর শিলাস্তূপের সোপানের অবস্থান বলছে ঊর্ধ্বস্তূপ নিচে এবং অধস্তূপ উপরে অবস্থান করে। নবীন শিলা উপরে এবং প্রাচীন শিলা নিচে অবস্থান করে। ক্ষেত্রফল বৃদ্ধি, বলছে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যে ক্ষেত্র বেশি এবং ব্যবধি কম বলে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে তোমার স্বাভাবিক চ্যুতি। এরপরে দেখো কি আছে, অনুলোম চ্যুতির পরে আছে বিলোম চ্যুতি। তাহলে এটা হচ্ছে বিপরীত চ্যুতি। বুঝতে পেরেছো? এখানে যা আছে সেইটার বিপরীত হবে, অর্থাৎ এখানে ঝুলন্ত প্রাচীরটা উপরে থাকবে আর প্রাদমূল প্রাচীরটা নিচে থাকবে, তখন সেটাকে বলছে বিলোম প্রাচীর বা বিপরীত চ্যুতি। তাহলে দেখো, তীব্র সংনমন বলের প্রভাবে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ, ঝুলন্ত প্রাচীর, অধস্তূপ, পাদমূল প্রাচীর অপেক্ষায় উঠে গিয়ে যে চ্যুতির সৃষ্টি হয় তাকে বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি বলা হয়। দেখো এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ রিপিটেডলি কয়েকবার এসেছে, 16, 18, 14, 7। হ্যাঁ, তাহলে দেখো এটি স্বাভাবিক চ্যুতির বিপরীতে এবং পৃথিবীর অভিকর্ষজের বিপরীতে ঘটে বলে একে বিপরীত চ্যুতি বা অভিকর্ষীয় চ্যুতি বলা হয়। তাহলে ছবিটা কিন্তু এরকম করে তোমাদেরকে আঁকতে হবে। এটা হবে তোমার ঝুলন্ত প্রাচীর, যেটা উপরের দিকে থাকার কথা, নিচের দিকে থাকার কথা কিন্তু উপরের দিকে থাকবে, আর এটা তোমার উপরে থাকার কথা নিচের দিকে থাকবে, যার জন্য একে বলছে বিপরীত। ঠিক আছে? উৎপত্তি কি? দেখো এইটা কিন্তু কিসের ফলে সৃষ্টি হচ্ছে, এটা তোমার দেখো সংকোচনের ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে, যার জন্য এটা হয়ে থাকে। আর নিচে দেখো এই যে প্রশস্ত অংশ। উৎপত্তি সাধারণত গিরিজনী আলোড়নের ফলে। তাহলে সাধারণ প্রাচীর যেটা চ্যুতি যেটা, সেটা কিন্তু মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়, আর এটা কিন্তু তোমার গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয়, যার জন্য কিন্তু এটা বিপরীত অবস্থা, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। ফলে সৃষ্ট সংনমন বা সংকোচন বলের প্রভাবে চ্যুতির ঊর্ধ্বস্তূপ অধস্তূপের উপরে উঠে গিয়ে বিলোম চ্যুতি গড়ে ওঠে। তবে বিভিন্নভাবে এই স্থানচ্যুতি ঘটে বিলোম চ্যুতির সৃষ্টি হয়। এক হচ্ছে অধস্তূপ স্থির এবং ঊর্ধ্বস্তূপ উপরে উত্থিত হলে, ঊর্ধ্বস্তূপ স্থির, অধস্তূপ নিচে বসে গেলে, উভয় স্তূপ অবনমিত হলেও অধস্তূপ চ্যুতির অধিক অবনমিত হয়। উভয় স্তূপ উত্থিত হলেও ঊর্ধ্বস্তূপ চ্যুতির তোমার অধিক উত্থিত হয়ে বিলোম চ্যুতি গড়ে ওঠে। এবার বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে চ্যুতিতে চ্যুতিতল হেলানো অবস্থায় থাকে। 2 হচ্ছে এক্ষেত্রে চ্যুতিতলের নতি কমপক্ষে 45 ডিগ্রি হয়। চ্যুতির কোণ 0 থেকে 45 ডিগ্রি এবং গড় চ্যুতি 35 ডিগ্রি। তারপরে 4 নম্বর হচ্ছে ঊর্ধ্বস্তূপ অধস্তূপের উপরে উঠে অবস্থান করে এবং অভিকর্ষের বিপরীতে ঊর্ধ্বস্তূপ উত্থিত হয় বলে একে বিপরীত চ্যুতি বলা হয়। আর 5 নম্বর কি? এক্ষেত্রে ঊর্ধ্বস্তূপ অধস্তূপের মধ্যে ক্ষেপ কম এবং ব্যবধি বেশি হয়। আর 6 নম্বর হচ্ছে ভূমিঢাল চ্যুতিতলের নতির বিপরীত দিকে হয়। 7 হচ্ছে চ্যুতি ভৃগুতট খাড়াভাবে ঝুলন্ত ভৃগুর ন্যায় অবস্থান করে। 8 হচ্ছে পাদমূল প্রাচীরের উপর ঝুলন্ত প্রাচীরটি নিজ ভার বহন করতে না পেরে ধসে যায়, তাই চ্যুতিযুক্ত অঞ্চল ধসপ্রবণ হয়। আর 9 নম্বর কি? ঊর্ধ্ব স্তূপের খাড়া চ্যুতিতলে ঝুলন্ত ভৃগু এবং র্যাম্প উপত্যকা গড়ে ওঠে। তাহলে নিদর্শন কি? ভূপৃষ্ঠে এর নিদর্শন কিন্তু বিরল, অর্থাৎ খুব কমই কিন্তু দেখতে পাওয়া যায়, যদিও আমাদের ব্যাখ্যার জন্য দেওয়া হয়েছে এবং কিছু কিছু দেখতে পাওয়া যায়। তবে রকি পার্বত্য অঞ্চলে, মধ্যপ্রদেশের পাঁচমারি পর্বতের জটাং শঙ্কর এবং হিমালয়ের বিভিন্ন স্থানে এই চ্যুতি দেখা যায়। এরপর দেখো নেক্সট কি আছে, তাহলে অনুলোম বিলোম হলো। এবার আমাদের পড়তে হবে থাস্ট চ্যুতি। তাহলে থাস্ট চ্যুতি কোনটাকে বলছে? দেখো থাস্ট চ্যুতি হচ্ছে
এই দেখো থার্স্ট চ্যুতি কাকে বলে বা থার্স্ট বলতে কি বোঝো, এরকমভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। বলছে তীব্র ভূ আলোড়নের কারণে যখন কোনো বিলোম চ্যুতির চ্যুতিতলের নতি 45 ডিগ্রির কম হয় তখন তাকে থার্স্ট চ্যুতি বা থার্স্ট বা সংঘট্ট চ্যুতি বলা হয়। এটি প্রতিলোম চ্যুতি নামেও পরিচিত। তাহলে এটা কিন্তু প্রতিলোম চ্যুতি বা থার্স্ট চ্যুতি এবং সংঘট্ট চ্যুতি তিনটে নামে পরিচিত। এক হচ্ছে সংঘট্ট, একটা প্রতিলোম, একটা হচ্ছে তোমার থার্স্ট। এই তিনটে কিন্তু মনে রেখো, ঠিক আছে। তাহলে উৎপত্তি কীভাবে হয়, যে বিলোম চ্যুতি থেকে সৃষ্টি হচ্ছে। ঘন ঘন তীব্র ভূ আলোড়ন হলে বিপরীত বা বিলোম চ্যুতির চ্যুতিতল অধিক মাত্রায় হেলে গিয়ে সংঘট্ট চ্যুতি সৃষ্টি করে। তাহলে এই দেখো এইরকম তোমার ছবিটা হবে, ঠিক ওই বিপরীত চ্যুতির মতনই কিন্তু সংঘট্ট চ্যুতির ছবিটা একই। সাহিত্য ভাঁজ থেকে সৃষ্টি, সাহিত্য ভাঁজের কোনো একদিকে পার্শ্বচাপজনিত সংঘট্ট বল অত্যধিক বৃদ্ধি পেলে ভাঁজের অক্ষ বরাবর ফাটল সৃষ্টি হয়। এই ফাটল বা সংঘট্ট তল বরাবর বিপর্যস্ত বাহু ঊর্ধ্বস্তূপ এবং স্বাভাবিক বাহু অধস্তূপের স্খলনে সংঘট্ট চ্যুতি সৃষ্টি হয়। অনুভূমিক পীড়ন, সংকোচন এবং প্রসারণ বল মিলিত হওয়ার ফলে তীব্র আনুভূমিক পীড়নে এটি সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি, প্রথমে হচ্ছে এটি একটি বিশেষ ধরনের বিপরীত চ্যুতি। 2 নম্বর হচ্ছে সংঘট্ট চ্যুতির চ্যুতিতলের নতি 45 ডিগ্রির কম। 3 হচ্ছে তোমার সাহিত্য ভাঁজের বাহু দুটি যে তল বরাবর বিচ্ছিন্ন হয় তাকে সংঘট্ট তল বলে। 4 হচ্ছে তোমার এই চ্যুতির ক্ষেত্রে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর অধস্তূপ বা পাদমূল প্রাচীরের উপর সাহিত্য অবস্থায় থাকে। 5 হচ্ছে তীব্র সংনমন বলের কারণে এই চ্যুতি সৃষ্টি হয়। আর কি কি ভূমিরূপ হয়, ধরো ন্যাপে, ক্লিপে প্রভৃতি ভূমিরূপ গড়ে ওঠে। দেখো এইটিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ঘট্ট বা অধিরোপণ বা আবৃত চ্যুতি, আর অধঘট্ট বা অধরোহণ বা নিম্ন থার্স্ট চ্যুতি, যেটা তোমার আমরা এখানে উল্লেখ করেছি যে থার্স্ট চ্যুতিকে দুটো ভাগে ভাগ করছে, একটা উদ্ঘট্ট চ্যুতি এবং অধঘট্ট চ্যুতি। তাহলে এই দুটো সম্পর্কে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে, উদ্ঘট্ট চ্যুতি কোনটাকে বলছে এবং অধঘট্ট চ্যুতি কোনটাকে বলছে। তাহলে দেখো উদ্ঘট্ট চ্যুতি কোনটাকে বলছে, দেখো বলছে যখন কোনো সংঘট্ট চ্যুতির ঊর্ধ্বস্তূপ স্থির অধস্তূপের উপর সংনমন বলের অভিমুখে প্রসারিত হয় এবং স্খলিত হয় তখন তাকে উদ্ঘট্ট, অধিরোপণ বা আবৃত চ্যুতি বা ওভার থার্স্ট চ্যুতি বলা হয়। দেখো এইরকম প্রকৃতির তোমার ছবিটা হবে, অর্থাৎ এটা একটা অংশ থেকে আরেকটা অংশ কিন্তু এগিয়ে যায়। এই অংশটা ফিক্সড, এই যেটা নিচের যে অংশটা আছে এটা কিন্তু নিজের জায়গাতে আছে, কিন্তু উপরের অংশটা অধিক বলের কি হয়, এই অক্ষ বরাবর চ্যুতির যে এই অক্ষ আছে এই অক্ষ বরাবর অংশটা দেখো আগের দিকে এগিয়ে যায়। এটা ফিক্সড, এটা এগিয়ে যাবে, তখন এটাকে বলছে উদ্ঘট্ট চ্যুতি, অধিরোপণ চ্যুতি বা আবৃত চ্যুতি। ঠিক আছে। সৃষ্টির কারণ কি, বলছে বারংবার ভূ আলোড়ন। বলছে শিলাস্তর একই জায়গায় অতি তীব্র এবং বারংবার ভূ আলোড়নের ফলে ঝুলন্ত প্রাচীরটি পাদমূল প্রাচীরের উপরে উঠে দূরে নিক্ষেপিত হয়। আর অত্যধিক পার্শ্বচাপ, বলছে সাহিত্য ভাঁজের এক পাশে পার্শ্বচাপের মাত্রা বৃদ্ধি পেলে শিলার সহ্য ক্ষমতা অতিক্রম করলে অক্ষতলে শিলাস্তর ফেটে গিয়ে দূরে নিক্ষেপিত হয়। এটাকে কিন্তু তোমার ভাঁজের ক্ষেত্রে ন্যাপে বলা হয়, বুঝতে পেরেছ, ন্যাপে। আর চ্যুতির ক্ষেত্রে বলা হচ্ছে তোমার এই উদ্ঘট্ট চ্যুতি বা অধিরোপণ চ্যুতি বা অধিরোহণ চ্যুতি। বৈশিষ্ট্য কি, বলছে নতি, এক্ষেত্রে চ্যুতিতলের নতি 10 ডিগ্রির কাছাকাছি হলেও কখনো কখনো 15 থেকে 23 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। স্মরণ, বলছে মূলত ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীরের স্মরণ ঘটে। হ্যাঁ, এইটার স্মরণ ঘটে, এইটার কিন্তু স্মরণ ঘটে না, এটা আমি তোমাদের আগেই বলেছিলাম। এরপর দেখো কি আছে, ন্যাপে। বলছে ঊর্ধ্বস্তূপ যখন অধস্তূপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে 1.5 থেকে 2 কিলোমিটার বেশি দূরে প্রসারিত হয় তখন তাকে ন্যাপে বলা হয়। নিদর্শন কি, পশ্চিম হিমালয়ে উদ্ঘট্ট চ্যুতি বা ন্যাপের বহু নিদর্শন কিন্তু রয়েছে। এরপর আমরা পড়বো অধঘট্ট চ্যুতির ক্ষেত্রে। তাহলে অধঘট্ট চ্যুতির ক্ষেত্রে কি হবে বলতো, অধঘট্ট চ্যুতির ক্ষেত্রে বিপরীত অবস্থা হবে, অর্থাৎ নিচের অংশটা তোমার মুভ করবে, উপরের অংশটা স্থির থাকবে। এটা হচ্ছে তোমার অধঘট্ট চ্যুতি বা অধিরোহণ চ্যুতি বা নিম্ন থার্স্ট চ্যুতি। যার জন্য একে দেখো বলছে নিম্ন থার্স্ট চ্যুতি, মানে নিচেরটা তোমার থার্স্ট করবে আর ওইটাতে কি হচ্ছিল, উপরেরটা থার্স্ট করছিল। তাহলে বলছে যখন কোনো সংঘট্ট চ্যুতির ক্ষেত্রে প্রবল চাপের কারণে অধস্তূপ বা ঊর্ধ্বস্তূপের নিচে চ্যুতিতল বরাবর ভূত্বকের গভীরে প্রথিত হয় বা ঢুকে যায় তখন তাকে অধঘট্ট চ্যুতি বলা হয়। বৈশিষ্ট্য কি, নতি, এই চ্যুতিতলের নতি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বা তারও কম। আর স্মরণ কি, এক্ষেত্রে মূলত অধস্তূপের স্মরণ ঘটে, মানে নিচের অংশটা স্মরণ ঘটে। আর অনুভূমিক চাপ, বলছে এই চ্যুতিতে আনুভূমিক চাপ অপেক্ষিত কম হয়। নিদর্শন, বলছে কাশ্মীর হিমালয়ের পাঞ্জাল এবং মুড়ি থার্স্ট এই চ্যুতির উল্লেখযোগ্য নিদর্শন। তাহলে এই হলো তোমার দুটো চ্যুতির মধ্যে তোমার আলোচনা। এরপর দেখো স্মরণের ভিত্তিতে চ্যুতির বর্ণনা। আমি তোমাদেরকে দুটো করতে বলেছিলাম, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা স্মরণের অনুসারে। তাহলে স্মরণ অনুসারে দেখো 3টে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি, একটা নতি স্খলন চ্যুতি, একটা তির্যক স্খলন চ্যুতি। এবার আয়াম স্খলন চ্যুতি কোনটাকে বলছে দেখো, তাহলে আয়াম স্খলন চ্যুতি মানে আয়াম বরাবর যে স্খলন হয়ে যে চ্যুতি সৃষ্টি হয় সেটাকে বলছে আয়াম স্খলন চ্যুতি। দেখো সংজ্ঞা, বলছে ভূ আলোড়নের ফলে চ্যুতিতলের আয়ামের সমান্তরালে শিলাখণ্ডগুলি স্খলন ঘটলে তাকে আয়াম স্খলন চ্যুতি বলা হয়। এই দেখো এরকম তোমাদের ছবিটা আঁকতে হবে, এটা হচ্ছে তোমার আয়াম,
আয়াম কাকে বলে সেটা আমি তো বুঝিয়ে দিয়েছি, খুব ভালো করে আশা করি বুঝতে পারবে। তাহলে যখন এই আয়াম বরাবর চ্যুতিটা হচ্ছে, দেখো এইদিকে সরে যাচ্ছে, একটা এইদিকে সরছে একটা এইদিকে সরছে, তখন সেটাকে বলছে তোমার আয়াম স্খলন চ্যুতি। চ্যুতির ক্ষেত্রে কি হয়, সাধারণত উপরেরটা নিচে আসে, বিপরীতের ক্ষেত্রে নিচেরটা উপরে যায়, কিন্তু আয়াম স্খলন চ্যুতিতে কি হচ্ছে, আয়াম বরাবর অর্থাৎ এই রেখা বরাবর যখন পার্শ্ব দিকে মুভ করবে তখন সেটাকে বলছে আয়াম স্খলন চ্যুতি। বৈশিষ্ট্য কি, এই চ্যুতির ক্ষেত্রে চ্যুতিখণ্ড চ্যুতিতলের সঙ্গে প্রায় একই উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ উলম্ব ব্যবধান বা থ্রো দেখা যায় না। 2 নম্বর কি, ঊর্ধ্বস্তূপ চ্যুতি আয়াম বরাবর এগিয়ে বা পিছিয়ে অবস্থান করে। 3 হচ্ছে আয়াম স্খলন চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ চ্যুতির আয়ামের সমান্তরালে হয় এগিয়ে আসে নয়তো পিছিয়ে যায়, এই কারণে এই চ্যুতিতে প্রকৃতি স্খলন ও আয়াম স্খলন সমান হয়। 4 হচ্ছে এটি ছিন্ন চ্যুতি নামেও পরিচিত। হ্যাঁ, এবার দেখো আয়াম স্খলন চ্যুতিকে দুটো ভাগে ভাগ করছে, একটা ডান হাতে আয়াম স্খলন, অর্থাৎ ডান দিকে যদি সরে যায় তখন তাকে ডান হাতে আয়াম স্খলন, আর যদি বাঁ দিকেটা সরে যায় তখন তাকে বাম হাতে আয়াম স্খলন বলা হয়। তাহলে ডান হাতে আয়াম স্খলন কোনটাকে বলছে, চ্যুতি রেখার উপর চ্যুতিতলের সমান্তরালে মুখ করে দাঁড়ালে যদি ডান দিকের চ্যুতিখণ্ডের স্খলন হয়েছে বলে মনে হয় তখন তাকে ডান হাতি আয়াম স্খলন বা ডেক্সট্রাল বলে। আর বাম হাতি কোনটাকে বলছে, যে চ্যুতি রেখার ওপর চ্যুতিতলের সমান্তরালে মুখ করে দাঁড়ালে যদি বাম দিকের চ্যুতিখণ্ডের স্খলন হয়েছে বলে মনে হয় তখন তাকে বাম হাতে আয়াম স্খলন চ্যুতি বা সিনিস্ট্রাল বলে। তাহলে এই দেখো এইটা হচ্ছে তোমার ডান হাতি, এটা হচ্ছে বাম হাতি। হ্যাঁ, এটা আয়াম স্খলন হচ্ছে, এই তো তোমার এটা মনে হচ্ছে তোমার ডান দিকে একটা চলে গেছে তাই এটা ডান হাতি বলছে, আর এটা মনে হচ্ছে বাম দিকেরটা এগিয়ে গেছে তাই একে বলছে বাম হাতি আয়াম স্খলন চ্যুতি। তাহলে এই হচ্ছে তোমার ডান হাতি এবং বাম হাতি আয়াম স্খলন চ্যুতি। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার নতি স্খলন চ্যুতি, অর্থাৎ নতি বরাবর যখন স্খলন হবে তখন সেটাকে বলছে নতি স্খলন চ্যুতি। তাহলে এখন নতি স্খলন কোনটাকে বলছে, যে চ্যুতিতে চ্যুতিখণ্ডের স্খলন প্রধানত চ্যুতিতলের প্রকৃত নতি বরাবর হয়ে থাকে, অর্থাৎ চ্যুতিতলের নতি বরাবর শিলাখণ্ডগুলি ওঠানামা করে তখন তাকে নতি স্খলন চ্যুতি বলা হয়। তাহলে ডিপ বা নতি হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিপ বা নতি, এই বরাবর যদি আমি আনুভূমিক তল কল্পনা করি ধরো এইখান থেকে, তাহলে এই যে কোণটা অবস্থান করবে এটাকে বলছে নতি। তাহলে এই বরাবর যখন হচ্ছে তখন সেটাকে বলছে তোমার নতি স্খলন চ্যুতি। বৈশিষ্ট্য কি, বলছে এক্ষেত্রে উলম্ব ব্যবধান পাওয়া গেলেও অনুভূমিক ব্যবধান কিন্তু সাধারণত গড়ে ওঠে না। 2 নম্বর কি, সরল রেখার কোণের মান 90 ডিগ্রি হয়, চ্যুতির আনুভূমিক স্খলন সাধারণত হয় না। আর কি, এক্ষেত্রে প্রকৃত স্খলন এবং নতি স্খলনের মান সমান হয়। আর 5 কি, এই চ্যুতিতে নতি স্খলন প্রধানত চ্যুতিতলের নতির দিকে হয়। নিদর্শন অ্যাপেলেসিয়ান পর্বতের অ্যালিঘেনি মালভূমিতে এটা দেখা যায়। তাহলে নতি স্খলন হলো। এরপর আমরা পড়বো তির্যক স্খলন। তাহলে তির্যক স্খলন দেখো, এই যে তির্যক স্খলন অর্থাৎ তির্যকভাবে যখন স্খলন ঘটবে তখন সেটাকে বলছে তির্যক স্খলন। বলছে চ্যুতিতলের ওপর চ্যুতিখণ্ডের প্রকৃতি স্খলন যদি নতি এবং আয়াম বরাবর না হয়ে ভিন্ন বা অন্য কোনো দিকে হয়, অর্থাৎ শিলাখণ্ডগুলি আয়াম ও নতি বরাবর স্থানচ্যুত না হয়ে কোনাকুনি বা তির্যকভাবে স্থানচ্যুত হয় তখন তাকে তির্যক স্খলন বলা হয়। এই দেখো দুটোর মধ্যে এরকম, এটা হচ্ছে আয়াম এটা হচ্ছে আয়াম, এরকমভাবে যখন দুটির মধ্যে ভাগ হয়ে যাবে চ্যুতি তল বরাবর আলাদা হয়ে যাবে তখন সেটাকে বলছে তোমার তির্যক স্খলন চ্যুতি। বৈশিষ্ট্য কি, এক্ষেত্রে উলম্ব থ্রো এবং আনুভূমিক ক্ষেপ দুই ব্যবধানই গড়ে ওঠে। আর সাধারণ সরল রেখার মান 0 ডিগ্রির বেশি 90 ডিগ্রি কম হয়। নিদর্শন কি, বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়েন উপত্যকাতে দেখা যায়। তাহলে এই হলো তোমার তির্যক স্খলন চ্যুতি। তাহলে তো আমরা চ্যুতি সম্পর্কে মোটামুটি সবগুলো সম্পর্কে জানতে পারলাম। এরপর দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কতগুলো পার্থক্য করতে হবে। চ্যুতি ভিগুতট এবং চ্যুতি রেখা ভিগুতট বলতে কি বোঝো, এদের পার্থক্য লেখো। তাহলে চ্যুতি ভিগুতট চ্যুতি রেখা ভিগুতট কী গো, ওই যে ভূমিরূপ, চ্যুতির ফলে সৃষ্ট যে ভূমিরূপ আছে সেখানে তোমার চ্যুতি ভিগুতট এবং চ্যুতিরেখা ভিগুতটটা কিন্তু আছে। তাহলে চ্যুতি ভিগুতট কি, চ্যুতিরেখা ভিগুতট কি এবং তাদের মধ্যে পার্থক্যটা আমরা এবারে করব। তাহলে চ্যুতি ভিগুতট কোনটাকে বলছে, চ্যুতির ঊর্ধ্বক্ষেপ এবং অধক্ষেপের মাঝ বরাবর যে খাড়াই ঢালের পার্শ্বদেশ বা দেয়ালের সৃষ্টি হয় তাকে চ্যুতি ভিগুতট বলা হয়। অর্থাৎ ভৃগু মানে হচ্ছে এই যে ঢালটাকে ভৃগু বলা হয়, আর এই যে তটের সৃষ্টি হচ্ছে অর্থাৎ সিঁড়ির মতো অংশটাকে সৃষ্টি হচ্ছে এটাকে বলছে চ্যুতির ভিগুতট বা চ্যুতির ফলে সৃষ্ট ভিগুতট। নামকরণ কি, বলছে ভূবিজ্ঞানী রাসেল 1884 সালে এই শব্দটি ব্যবহার করেন। উৎপত্তি, বলছে ভূআলোড়নজনিত সংকোচন এবং প্রসারণ বলের প্রভাবে চ্যুতির সৃষ্টি হলে দুটি চ্যুতিখণ্ডের মাঝে ভৃগু বা ঢাল গড়ে ওঠে। বৈশিষ্ট্য কি, বলছে নতি বরাবর স্খলিত সকল চ্যুতিতেই চ্যুতির ভিগুতট গড়ে ওঠে।
2 নম্বর কি, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় চ্যুতি বিঘুতট লক্ষ্য করা যায়। 3 হচ্ছে এগুলির উচ্চতা কয়েক মিটার থেকে কয়েকশো মিটার হয়ে থাকে। 4 নম্বর কি, এদের শনাক্ত করার জন্য কষ্টসাধ্য, এদের শনাক্ত করা কষ্টসাধ্য, কারণ ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগুলি পরিবর্তিত হয় এবং বিলুপ্ত হয়। 5 হচ্ছে চ্যুতি বিঘুতট খুব ক্ষণস্থায়ী। বুঝতে পেরেছো? এবার তাহলে এই হলো তোমার চ্যুতি বিঘুতট। এবারে চ্যুতি রেখা বিঘুতট কোনটাকে বলছে দেখো, বলছে চ্যুতি রেখা বরাবর যে বিঘুতটটা গঠিত হবে সেটাকে বলছে চ্যুতি রেখা বিঘুতট। তাহলে দেখো চ্যুতি রেখা বিঘুতট বলছে চ্যুতি রেখার এক পাশে কঠিন শিলাখণ্ড এবং অপর পাশে কোমল শিলাখণ্ড থাকলে বৈষম্যমূলক ক্ষয়কাজের ফলে, অর্থাৎ কোমল শিলা কঠিন শিলার তুলনায় অধিক ক্ষয় পেয়ে কঠিন শিলা প্রাচীন চ্যুতিরেখা বরাবর ভিগুতট গড়ে তোলে, তাকে চ্যুতিরেখা ভিগুতট বলে। তাহলে চ্যুতিরেখা ভিগুতট কিন্তু ভূ আন্দোলনের ফলে গঠিত হচ্ছে না, এটা কিন্তু ক্ষয়কার্যের ফলে গঠিত হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। চ্যুতি ভিগুতট গঠিত হয় তোমার ভূ আন্দোলনের ফলে বা ভূ অভ্যন্তরীণ শক্তির ফলে, কিন্তু চ্যুতিরেখা গঠিত হয় কিন্তু ভূপৃষ্ঠের বাইরের ক্ষয়কার্যের ফলে। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল চ্যুতিরেখা ভিগুতট। দেখো এখানে চ্যুতিরেখা ভিগুতটটা গঠিত হয়েছে এই চ্যুতিরেখা বরাবর ক্ষয়কার্য হয়ে এই যে ভৃগু অংশের সৃষ্টি করেছে, যার জন্য এটাকে বলছে চ্যুতিরেখা ভিগুতট। এবারে বৈশিষ্ট্য কি দেখো, বলছে চ্যুতিরেখার দুই পাশের শিলাস্তর অসম কাঠিন্যযুক্ত হলেই চ্যুতিরেখা ভিগুতট সৃষ্টি হয়। 2 হচ্ছে এই ধরনের ভিগুতট দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষয়চক্রের সঙ্গে সম্পর্কিত। 3 হচ্ছে এটি বহির্জাত শক্তির প্রভাবে সৃষ্টি হয় এবং 4 হচ্ছে এর উচ্চতা এবং ঢাল তুলনামূলকভাবে কম হয়। এর নিদর্শন কি বলছে, পশ্চিমবঙ্গের মালভূমি এবং রাঢ় অঞ্চলের সংযোগ স্থলে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো আমরা চ্যুতি ভিগুতট এবং চ্যুতিরেখা ভিগুতটের মধ্যে পার্থক্যটা আলোচনা করবো, যে দুটোর মধ্যে পার্থক্য কী আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক পরীক্ষাতে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য চলে আসে। তা দেখো চ্যুতি ভিগু এবং চ্যুতিরেখা ভিগু। প্রথম হচ্ছে চ্যুতি সৃষ্টির সময় উপর এবং নিচের অংশের মাঝে যে খাড়া ঢাল গড়ে ওঠে তাকে চ্যুতি ভিগু বলে। অপরদিকে চ্যুতিরেখার দুই পাশে ভিন্ন ক্ষয় প্রতিরোধকারী শিলার উপর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে যে ভিগুতটের সৃষ্টি হয় তাকে চ্যুতিরেখা ভিগুতট বলা হয়। সংনমন বা টানজনিত বলের কারণে চ্যুতির সৃষ্টির ফলে শিলাস্তরের স্খলন ঘটে বা চ্যুতি ভিগু গড়ে ওঠে। অন্যদিকে চ্যুতিরেখার পাশের অপেক্ষিত নরম শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা অধিক ক্ষয় পেয়ে চ্যুতিরেখা ভিগুতট গড়ে ওঠে। এটি অন্তর্জাত শক্তির ফলে সৃষ্টি হয়, এটা বহির্জাত শক্তির ফলে সৃষ্টি হয় চ্যুতিরেখা ভিগুতট। এবার দেখো চ্যুতি ভিগু যেগুলো বয়সে নবীন, অন্যদিকে চ্যুতিরেখা ভিগু কিন্তু বয়সে প্রাচীন। আবার দেখো চ্যুতি ভিগু বলছে গঠনকালেই গড়ে ওঠে, চ্যুতি গঠনকালেই কিন্তু চ্যুতি ভিগু গড়ে ওঠে, কিন্তু ক্ষয়কার্যের ফলে ভিগুতটের পরিবর্তনের মাধ্যমে কিন্তু চ্যুতি ভিগু রেখা গড়ে ওঠে। চ্যুতির ভিগু ঢালের উচ্চতা বেশি, এইদিকে ক্ষয়ের ফলে এর উচ্চতা হ্রাস পায়। এদিকে চ্যুতিরেখার নিকটবর্তী ভিগুতট অবস্থান করে, আর চ্যুতিরেখাটা থেকে দূরে কিন্তু এই চ্যুতিরেখা ভিগু অবস্থান করে। তাহলে এই গেল তোমার দুটোর মধ্যে পার্থক্য। এরপরে আমরা বলবো স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে, চিত্রসহ ব্যাখ্যা দাও। তাহলে স্তূপ পর্বত কি? স্তূপ পর্বত হচ্ছে তোমার ওই চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ একটা। তাহলে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমাদেরকে এবারে ব্যাখ্যা করতে হবে। আমরা চ্যুতি সম্পর্কে আলোচনা করলাম, এবার দেখো স্তূপ পর্বত বলছে মহীভাবক আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উলম্বভাবে বা তির্যকভাবে উত্থিত হয়ে সৃষ্ট হয় স্তূপ পর্বত। তাহলে দেখো এই যে হচ্ছে তোমরা, আমরা এরকম করে তোমার ছবিটা আঁকতে পারি। এই যে এটা আছে, এই দেখো মাঝের দুদিকে দুটো চ্যুতি সৃষ্টি হয়েছে, এই মাঝের অংশটা দেখো স্তূপ পর্বত, এই যে স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে তোমার স্তূপ পর্বত। তারপর দেখো উৎপত্তি কি বলছে, মহীভাবক আলোড়নের ফলে চ্যুতিখণ্ড চারপাশে উত্থিত বা অবনমিত হলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়, যথা মধ্যবর্তী অংশের উত্থান। বলছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই দেখো দুদিকে দুটো চ্যুতি হয়েছে, এদিকে একটা চ্যুতি এদিকে একটা চ্যুতি, এই যে এই সাইডে একটা চ্যুতি এই সাইডে একটা চ্যুতি, এই মাঝের অংশটা দেখো স্তূপ পর্বত হিসাবে অবস্থান করছে। এটাকে বলছে মধ্যবর্তী অংশের উত্থান। বলছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ প্রবল চাপের ফলে ওপরে উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করে। এই ধরনের স্তূপ পর্বতের উপরি অংশ প্রায় সমতল এবং পার্শ্ব অংশ খাড়া ঢালযুক্ত। চ্যুতির মাধ্যমে উত্থিত অংশকে হোস্ট বলা হয়। তাহলে এইটাকে আমরা হোস্ট বলতে পারি, এই যে মাঝের যে অংশটা আছে এটাকে আমরা হোস্ট বলতে পারি। প্রথমে হোস্টের সৃষ্টি হয়, তারপরে ক্ষয়কার্যের ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? প্রাথমিক অবস্থাতে কিন্তু এটা হোস্টই থাকে। এবার উদাহরণ কি হচ্ছে, ভারতের সাতপুরা পর্বত, উত্তরে নর্মদা এবং তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে। এবার দেখো মধ্যবর্তী অংশের অবনমন, বলছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে, অর্থাৎ দেখো এই যে তোমার যে ছবিটা এঁকেছি এই ছবিটাই তোমরা আঁকতে পারো। তাহলে এই অংশটা যদি নিচে বসে যায়, পাশাপাশি দুটো অংশ যদি নিচে বসে গেল, এই দেখো এইখান থেকে এইটা পুরোটাই তখন তোমাদেরকে আঁকতে হবে। এই একটা গ্রস্ত উপত্যকা, এই একটা গ্রস্ত উপত্যকা, এটা কি হলো দুটো বসে গেল এবং মাঝের অংশটা কিন্তু নিজের জায়গাতে থেকেই কিন্তু উঁচু অবস্থায় থাকলো, তখন সেটাকে বলছে তোমার স্তূপ
গ্রস্ত উপত্যকা এবং পরে সৃষ্টি হচ্ছে স্তূপ পর্বত। তাহলে ওটাই বলছে মধ্যবর্তী অংশের অবনমন হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে তোমার উপত্যকা এবং পাশের অংশ একই জায়গায় অবস্থান থেকে যুগ্ম স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে দুটো চ্যুতি দেখো, এইখানে হয় স্তূপ পর্বত, আর এই যে নিচু অংশ এটা হচ্ছে তোমার গ্রস্ত উপত্যকা বা গ্রাভেন। এরপর দেখো তাহলে দুপাশের অবনমন দুটি সমান্তরাল চ্যুতির দুপাশে অংশ চাপে বসে গিয়ে মাঝের অংশ একই স্থান থেকে স্তূপ পর্বত গঠন করে। এই ধরনের স্তূপ পর্বত উচ্চ মালভূমি সৃষ্টি করে, যেমন ভারতের বিন্দু পর্বত। এবার দেখো মধ্যবর্তী অংশের তির্যক উত্থান বলছে দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ প্রবল চাপের ফলে তির্যকভাবে বাঁক নিয়ে উত্থিত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। একে তির্যকচ্যুত স্তূপ পর্বত বলা হয়। এই ধরনের স্তূপ পর্বতের একদিকে ঢাল ভীষণ খাড়া হয়, অন্য দিকটা মৃদু ঢালের সৃষ্টি হয়। উদাহরণ কি ভারতের পশ্চিমঘাট পর্বতে তোমার এই ধরনের তির্যকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার স্তূপ পর্বত তোমার ব্যাখ্যা, চিত্র তোমার দিতে হবে। এবার দেখো হোস্ট বলতে কি বোঝো আলোচনা করো। তাহলে তো হোস্ট কি, আমি তোমাদের আগেই বললাম হোস্ট হচ্ছে তোমার স্তূপ পর্বত প্রথমে কিন্তু হোস্ট হিসাবে প্রকাশ করে, তারপরে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। দেখো ওই যে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাব কারণের ফলে উলম্বভাবে উত্থিত হয়ে যে উচ্চভূমি সৃষ্টি হয় তাকে হোস্ট বা গ্রস্ত মালভূমি বলা হয়। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, হোস্টের অপর নাম হচ্ছে তোমার মালভূমি, গ্রস্ত মালভূমি। এটার নামকরণ কে করে? 1883 সালে সুয়েজ সর্বপ্রথম কিন্তু এটা নামকরণ করে। উৎপত্তি কীভাবে হয় বলছে মহীভাব কারণের ফলে চ্যুতিখণ্ডের উলম্ব উত্থান ঘটলে হোস্টের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য দেখো, উলম্ব চ্যুতিতল বেষ্টিত হওয়ায় হোস্টের দুই দিক খুব খাড়া ঢালযুক্ত হয়। 2 হচ্ছে এর শীর্ষদেশ মালভূমির ন্যায় চ্যাপ্টা এবং সমতল হয়। 3 হচ্ছে এই ক্ষেত্রে চ্যুতিতল উলম্বভাবে অবস্থান করে। উলম্বভাবে উত্থিত স্তূপ পর্বতগুলি জার্মান ভাষায় হোস্ট নামে পরিচিত। 4 হচ্ছে নদী দ্বারা হোস্ট ক্ষয়প্রাপ্ত হলে দুটি চ্যুতির মাঝের অংশ উলম্বভাবে উত্থিত হয়ে পর্বতের আকার ধারণ করলে তাকে স্তূপ পর্বত সৃষ্টি হয়। তাহলে প্রথমে হোস্টের সৃষ্টি হলো, তারপর সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হলো। এই দেখো এইখানে তোমার স্তূপ পর্বত প্রথমে হোস্ট সৃষ্টি হয়েছে, তারপর এইখানে হচ্ছে তোমার গ্রস্ত উপত্যকা। এবার নিদর্শন কি বলছে, জর্ডন মালভূমি, শিলং মালভূমি হলো গ্রস্ত মালভূমি বা হোস্ট এর উদাহরণ। তাহলে এই গেল তোমার হোস্ট। এরপর দেখো আমাদের একটা আলোচনা করতে বলছে সব স্তূপ পর্বতই হোস্ট, কিন্তু সব হোস্ট কিন্তু পর্বত নয়। অর্থাৎ প্রথমে হোস্ট হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না ক্ষয় হবে ততক্ষণ পর্যন্ত তাকে পর্বত বলা যাবে না। অর্থাৎ আমরা বলতে পারি সব হোস্ট স্তূপ পর্বত কিন্তু নয়, কিন্তু সব স্তূপ পর্বতই হোস্ট। এটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো কি বলছে উৎপত্তি এবং গঠনগত দিক থেকে হোস্ট এবং স্তূপ পর্বতের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে। নিম্নে তাদের কারণ ব্যাখ্যা করা হলো। প্রথমে উৎপত্তি কি বলছে ভূয়ালনের ফলে দুটি সমান্তরাল চ্যুতি উলম্বভাবে উত্থিত হয়ে হোস্ট গঠন করে, কিন্তু তির্যকভাবে তোমার হেলে উত্থিত হয়ে স্তূপ পর্বত গঠন করে। ঢাল বলছে হোস্ট প্রাথমিক পর্যায়ে পাশে খাড়া ঢালযুক্ত হয়, পরবর্তীকালে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে তাই একদিকে মৃদু এবং অন্যদিকে খাড়া ঢাল হয়ে স্তূপ পর্বত গঠন করে। বন্ধুরতা বলছে চ্যুতির ফলে উত্থিত ভূভাগের তথা হোস্টের উপরিভাগ প্রথমে প্রায় সমতল হলেও পরে তা বহির্জাত শক্তি দ্বারা উঁচু নিচু বন্ধুরতা প্রাপ্ত হয়ে স্তূপ পর্বতে পরিণত হয়। আর কি পর্যায় বা সময়কাল বলছে চ্যুতির ফলে উত্থিত সমস্ত উচ্চভূমি হোস্ট রূপে অবস্থান করে, পরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই হোস্টটি স্তূপ পর্বতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার তাহলে উপরিউক্ত ব্যাখ্যার মাধ্যমে জানা যায় যে সমস্ত স্তূপ পর্বত প্রাথমিক পর্যায়ে হোস্ট রূপে অবস্থান করলেও সমস্ত হোস্ট স্তূপ পর্বত রূপে অবস্থান করে না। অর্থাৎ হোস্টটাকে স্তূপ পর্বত হতে সময় লাগে, বুঝতে পেরেছো? সেটাই বলছে। দৃষ্টান্ত হচ্ছে বর্তমানে শিলং মালভূমি হোস্টের বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়ে অবস্থান করলেও পশ্চিমঘাট পর্বত একটি স্তূপ পর্বত রূপে অবস্থান করে। এরপর দেখো হোস্ট এবং স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য। তাহলে এই হোস্ট এবং স্তূপ পর্বতের মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে দেখো প্রথমে কি, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হয়ে হোস্ট গঠন করে, আর দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ তির্যকভাবে উত্থিত হয়ে স্তূপ পর্বত গঠন করে। ভূয়ালনের ফলে ভূভাগ উত্থিত হয়ে হোস্টের সৃষ্টি হয়, অন্যদিকে বৈষম্যমূলক ক্ষয় এবং ভূয়ালনের ফলে যৌথভাবে তোমার এটি সৃষ্টি হয়। এই হোস্টের চারপাশ খাড়াই ঢালযুক্ত হয়, আর স্তূপ পর্বতে কিন্তু একদিকে ঢাল খাড়া, বিপরীত দিকে কিন্তু মৃদু হয়। এর উচ্চতা অপেক্ষিত কম হয়, আর স্তূপ পর্বতের উচ্চতা কিন্তু বেশি হয়। হোস্টের উপরিভাগ সমতল আর স্তূপ পর্বতের উপরিভাগ
কিন্তু বন্ধুর এবং গোলাকার। হোস্ট এটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে গড়ে ওঠে, আর স্তূপ পর্বত এটি হোস্ট সৃষ্টির পরবর্তী পর্যায়ে গড়ে ওঠে। সমস্ত হোস্ট স্তূপ পর্বত নয়, কিন্তু সমস্ত স্তূপ পর্বতই আগে হোস্ট ছিল। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আর উদাহরণ কি আছে, ভারতের সাতপুরা হচ্ছে হোস্টের উদাহরণ, আর অন্যদিকে দেখো ভারতের পশ্চিমঘাট পর্বত হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে এটা গেল তোমার হোস্ট স্তূপ। এবার দেখো গ্রস্থ উপত্যকা বা গ্রাবেন বা সংস উপত্যকা সম্পর্কে লেখো। গ্রাবেন সম্পর্কে এবার আমাদেরকে আলোচনা করতে হবে, স্তূপ পর্বতের সঙ্গে এর পার্থক্য। তাহলে দেখো আমাদের হোস্ট সম্পর্কে যেমন আলোচনা করলাম, হোস্টের বিপরীতেই তোমার গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়। তাহলে দেখো গ্রস্থ উপত্যকা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। গ্রস্থ উপত্যকা তোমার যে অংশের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেখানে স্তূপ পর্বত সৃষ্টি হয় তার বিপরীত অংশে কিন্তু তোমার ওই গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়। তাহলে দেখো ভ্রষ্ট উপত্যকা বা গ্রস্থ উপত্যকা দুটো কিন্তু এক নয়, দুটো একটু আলাদা। তো গ্রস্থ উপত্যকা যখন গঠিত হয় তখন কিন্তু সেখানে কিন্তু নদী প্রবাহিত হয়, এবং নদী প্রবাহিত হয়ে সেখানে একটা উপত্যকার সৃষ্টি করে। তাহলে দেখো গ্রস্থ উপত্যকা যেটা আছে সেটা বলছে যে স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলে গ্রস্থ উপত্যকা অবস্থান লক্ষ্য করা যায়। এই গ্রস্থ উপত্যকার সৃষ্টির কারণগুলি হলো, প্রথমে হচ্ছে তোমার বিপরীতমুখী টান। বিপরীত মাত্রা হচ্ছে ভূয়ালনের প্রভাবে শিলায় টানজনিত বলের দ্বারা সৃষ্ট ফাটলের দুই পাশে শিলাস্তর বিপরীত মুখে সরে গেলে মাঝের অংশটি বসে গিয়ে গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়। তাহলে এই দেখো আমরা যে ছবিটা এঁকেছি, এই মাঝের উঁচু অংশটা হচ্ছে স্তূপ পর্বত, আর এগুলো হচ্ছে তোমার গ্রস্থ উপত্যকা। অর্থাৎ কোনো একটা জায়গাতে স্তূপ পর্বত হলে তার পাশে কিন্তু গ্রস্থ উপত্যকার সৃষ্টি হবেই। এবার দেখো প্রবল পার্শ্বচাপ বলছে, ভূ আলোড়নের ফলে উদ্ভূত প্রবল পার্শ্বচাপে শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হয়। ফাটলের দুদিকে শিলাস্তর মধ্যভাগে শিলাস্তরের তুলনায় বেশি ওপরে উঠে পড়লে তাদের চাপে মধ্যবর্তী অংশ বসে গিয়ে গ্রস্থ উপত্যকার সৃষ্টি করে। উদাহরণ কি, জার্মানির রাইন নদীর উপত্যকা। আর তীর্যকভাবে উত্তরণ বলছে, কঠিন শিলাস্তর বিপুল পার্শ্বচাপে ধনুকের মতো বাঁক নিয়ে উপরে উঠে পড়ে এবং তারপরে আরও চাপ বাড়লে শিলাস্তরে ফাটল সৃষ্টি হয়। এই ফাটল বরাবর দুদিকে শিলাস্তর নিচে বসে গিয়ে গ্রস্থ উপত্যকার সৃষ্টি করে। ভারতের সাতপুরা পর্বতের দুই পাশে নর্মদা এবং তাপ্তি নদী উপত্যকা দুটি গ্রস্থ উপত্যকার সৃষ্টি করেছে। তাহলে এই হচ্ছে তোমার গ্রস্থ উপত্যকা। এবার দেখো স্তূপ পর্বতের সঙ্গে পার্থক্য, অর্থাৎ গ্রস্থ উপত্যকা এবং স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে। তাহলে স্তূপ পর্বত দেখো দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ মহীবাগ আলোড়নের প্রভাবে উলম্বভাবে তীর্যক উত্থিত হয়ে সৃষ্ট পর্বতকে স্তূপ পর্বত বলে। আর দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশে মহীবাগ আলোড়নের প্রভাবে অবনমিত হয়ে তোমার গ্রস্থ উপত্যকা সৃষ্টি করে। এটি স্তূপ পর্বত সংনমন এবং সংকোচন বলের প্রভাবে সৃষ্টি হয়, আর গ্রস্থ তোমার প্রসারণ বা টানের ফলে সৃষ্টি হয়। গ্রস্থ উপত্যকা দুই কিংবা দুই গ্রস্থ উপত্যকার মাঝে অবস্থান করে। এইদিকে তোমার গ্রস্থ উপত্যকা কিন্তু কি দুটি স্তূপ পর্বতের মাঝে কিংবা স্তূপ পর্বতের দুই পাশে অবস্থান করে। এদিকে থেকে স্তূপ পর্বত খাড়া ঢালযুক্ত এবং ঢাল দুটি পরস্পর বিপরীত দিকে নত থাকে, এরূপ ঢাল ঊর্ধ্বভঙ্গীয় ঢাল নামে পরিচিত। অন্যদিকে কি গ্রস্থ উপত্যকার ঢাল দুটি পরস্পরের অভিমুখে নত থাকে এবং স্তূপ পর্বতের ঢালের ন্যায় খাড়া হয় না, এগুলি অধোভঙ্গীয় ঢাল নামে পরিচিত। তারপরে কি স্তূপ পর্বত খাড়া ঢালযুক্ত এবং চারটা শীর্ষদেশ বিশিষ্ট স্তূপ পর্বত অনেকটা টেবিলের মতো দেখতে হয়, আর এটা কিন্তু অনেকটা পরীক্ষার মতো দেখতে হয় গ্রস্থ উপত্যকাটা। এবার দেখো স্তূপ পর্বত চ্যুতির অধস্তূপ বা পাদমূল প্রাচীরের স্তূপ পর্বতের রূপ লাভ করে। অন্যদিকে দেখো স্তূপ পর্বতের ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর গ্রস্থ উপত্যকার রূপ লাভ করে। তাহলে এইটা তোমার অধস্তূপটা চ্যুতি বা পাদমূল প্রাচীরটা তোমার চ্যুতি হিসাবে স্তূপ পর্বত অবস্থান করছে, আর এখানে ঝুলন্ত প্রাচীরটা তোমার গ্রস্থ পর্বত অবস্থান করছে। মানে ভূপৃষ্ঠে জলভিয়াজিকা রূপে অবস্থান করে স্তূপ পর্বত, অন্যদিকে গ্রস্থ উপত্যকা কিন্তু হ্রদ রূপে অবস্থান করে। উদাহরণ হচ্ছে স্তূপ পর্বতের ভারতের সাতপুরা, আমাদের গ্রস্থ উপত্যকা হচ্ছে নর্মদা এবং তাপ্তি। তাহলে দেখো এতদূর পর্যন্তই। আশা করি তোমাদের চ্যুতি সম্পর্কে মোটামুটি ধারণা এবং কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা মোটামুটি লিখতে পারবে বা বুঝতে পারবে সেগুলো আমি তোমাদের সঙ্গে সহজ করতে পারলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন যদি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, ধন্যবাদ।